জি, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুর রহমান তুষার। আজকের ট্রেনিং এ সবাইকে স্বাগতম। আজকের আমাদের ট্রেনিং এর টপিক হচ্ছে মাস্টারিং পিডিসিএ ফর আইএসও স্ট্যান্ডার্ড ইমপ্লিমেন্টেশনস। এর মধ্যে আমাদের কোর যে স্ট্যান্ডার্ড গুলো আছে আইএসও 9000, 14000 এবং 45001, যেটা কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সিস্টেম এবং অকুপেশনাল হেলথ এন্ড সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম নামে আমাদের কাছে পরিচিত। আহ ওইটার ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে আমরা পিডিসিএ এটা সম্পর্কে আসলে জানবো। ঠিক আছে। আহ শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাবার কম খেয়ে দিয়া হবে না। জি, আজকে আপনাদের কাছে এই ট্রেনিংটা নিয়ে এসেছে ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি ট্রেনিং। এটা আমাদের একটা কনসাল্টিং ফার্ম, আপনারা সবাই মোটামুটি পরিচিত। আমাদের একটা রেগুলার প্রোগ্রাম বলতে পারেন যে আমরা প্রতি মাসে দুইটা তিনটা করে ফ্রি ট্রেনিং সেশন অ্যারেঞ্জ করি। পাশাপাশি আমাদের বিভিন্ন পেইড ট্রেনিং, আমাদের মেইন সার্ভিস যেটা আছে আইএসও সার্টিফিকেশন। একটু আমি আসসালামু আলাইকুম। মিউট করে দিচ্ছি। টেকনো কে আছে? জি, হ্যালো। আচ্ছা। আহ, আমরা ছিলাম যেখানে, কার সাউন্ড আসতেছে বারবার একটু। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা। আহ, আমি আহ, আমরা ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং, আমরা বেসিক্যালি যত থার্ড পার্টি অডিট সার্টিফিকেশন আছে এগুলো নিয়ে কাজ করে থাকি। এবং আপনাদের অর্গানাইজেশনে আপনাদের অডিটের সাপোর্টিং টিম বলতে পারেন, অথবা আপনাদের সাথে নলেজ শেয়ারিং বলতে পারেন, অথবা আপনাদের অডিটে পাস করতে কিভাবে বা অডিট একটা ফেস করতে কিভাবে আপনারা কাজ করবেন ওইটার ক্ষেত্রে আমরা সাহায্য সহযোগিতা এবং অডিট সার্টিফিকেশনের পার্টে কাজ করে থাকি। মোটামুটি আমাদের এমএসসিটির সাথে আপনারা সবাই পরিচিত, এদিকে আর বেশি সময় নিচ্ছি না। আমি মোহাম্মদ আরিফুর রহমান তুষার, ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং বা এমএসসিটি তে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বিজনেস ডেভেলপমেন্ট হিসেবে আছি। আহ, আমি বেসিক্যালি আইএসও বা ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড যে স্ট্যান্ডার্ড গুলো আছে এগুলোর অ্যাজ এ কনসালটেন্ট এবং ট্রেনার হিসেবে কাজ করতেছি বিগত 5 বছর যাবত। সো আমার প্রিভিয়াসলি আরো দুই তিনটা ফ্রি ট্রেনিং গেছে, দুইটা ফ্রি ট্রেনিং গেছে। ওইখানেও ইন্ট্রোডাকশন করা হয়েছে, আমার মনে হয় এখানে অনেকই আগে ছিল। তো আমার ইন্ট্রোডাকশনে আর বেশি সময় নিচ্ছি না, যেহেতু আমাদের পার্টটা খুব নোন পার্ট, বাট এখানে অনেক কিছু বুঝার আছে বা জানার আছে। সিম্পল জিনিস সবাই জানি, কিন্তু এটা আসলে সিস্টেমেটিক ওয়েতে আজকে জানবো ইনশাল্লাহ। কিছু অ্যাটেনশনের পার্ট, আমরা যেহেতু অনলাইনে আছি, সামনাসামনি নাই, তো একজনের জন্য যেন অন্যজনের ডিস্টার্ব না হয়। যেহেতু আমরা টেকনোলজি বেসড, আমরা কথা অনলাইনের মাধ্যমে শুনতেছি। যদি পসিবল হয় হেডফোন ইউজ করবেন, শুনতে ইজি হবে, কারণ এক একজন এক এক জায়গায়, সব জায়গায় নয়েজ একরকম না। একটু মিউট থাকার চেষ্টা করবেন যেন অপরের শুনতে অসুবিধা না হয়। কোনো প্রয়োজন হলে চ্যাট বক্স আছে, অথবা হ্যান্ড রেজ করতে পারেন। আহ কথা যদি বলার থাকে, পুরাটা টাইমে আমরা যতক্ষণ ট্রেনিং করব আপনাদের কথা বলার পারমিশন আছে। আহ যত আমি আরো এক্সপেক্ট করব যেন আপনারা কোশ্চেন করেন, কোশ্চেন করলে আসলে ট্রেনিংটা অনেক ফ্রুটফুল হয়, অনেক লার্নিং এর পার্ট থাকে, ডিসকাশন হয়, ট্রেনিংটা অনেক কি বলে এটাকে, লার্নিং এর পার্টটা অনেক বেশি থাকে। তো আমি আপনাদের এনকারেজ করব, রিকোয়েস্ট করব যে প্রশ্ন করবেন। প্রশ্ন করলে আপনার নট অনলি যে আমি শিখাতে এসেছি আপনারা শিখবেন এমন না, আপনাদের কাছ থেকেও আমার শিখার অনেক কিছু আছে। আর এটা জাস্ট একটা গ্রুপ ডিসকাশন বলতে পারেন। সো যার যখন যা বলার থাকবে হ্যান্ড রেজ করবেন অথবা আনমিউট করে বলবেন, কিন্তু যখন কিছু না বলবেন একটু কাইন্ডলি মিউট রাখবেন যেন অন্য যারা আছে তাদের শুনতে কোনো অসুবিধা না হয়। আচ্ছা, আজকের আমাদের ট্রেনিং এর মেইন উদ্দেশ্যটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য পিডিসিএ সাইকেল ফান্ডামেন্টাল। আসলে পিডিসিএ যে সাইকেলটা আমরা জানি সবাই, মুখে মুখে কোনো না কোনো জায়গাতে আমরা পিডিসিএ এই ওয়ার্ডটা শুনেছি, প্ল্যান ডু চেক অ্যাক্ট, এটা আমরা সবসময় বলি, এটা নিয়ে কাজ করি। আসলে এটার মেইন কোর ফান্ডামেন্টাল গুলো কি কি আছে, কোর কি বলে ভিত্তিগুলো কি কি আছে, তাই না? এটা সম্পর্কে আমরা জানবো। আম, এটা আমরা আইএসওর সাথে কিভাবে এটা লিঙ্ক, আইএসও যে আমরা করতেছি বা আইএসও সার্টিফিকেশন নিয়ে যারা কাজ করি তারা জানি পিডিসিএ সম্পর্কে,
কিন্তু আসলে পিডিসিএটা ওইটার কোরে কিভাবে আসলো এইটা সম্পর্কে জানবো। রিস্ক বেস থিঙ্কিং এবং কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের যে টেকনিক গুলো আছে ওইটা কিভাবে আমরা অ্যাপ্লাই করব ওইটা সম্পর্কে জানবো। পিডিসিএ কি একটা অডিটের ফ্রেমওয়ার্ক, আমরা আমাদের একটা যে কোনো অডিটের ক্ষেত্রে ম্যানেজমেন্ট সিস্টেম হোক, সোশ্যাল কমপ্লায়েন্ট হোক, আমরা একটা অডিটের ক্ষেত্রে পিডিসিএ সাইকেলটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করে আমাদের প্রতিদিনের কাজে ইমপ্লিমেন্ট করে অডিটটা ফেস করতে আমাদের আহ ওইটাকে আমরা কাজে লাগাবো, পিডিসিএ কে কাজে লাগাবো, ওইটা সম্পর্কে আমরা কথা বলবো। এরপরে আমরা কিছু মিস্টেকস জানবো যেটা পিডিসিএ করার সময় আমরা মিস করে থাকি, ওই সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা কোন কোন মিস্টেক গুলো আসলে করা উচিত নয় এগুলো নিয়ে একটু আলোচনা করবো সবাই। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা প্রথমে জানি পিডিসিএ টা কি। আমরা সবাই কোনো না কোনো ভাবে পিডিসিএ ওয়ার্ডটা আমাদের ওয়ার্ক প্লেস হোক, ক্লাসরুম হোক, কোথাও না কোথাও আমরা পিডিসিএ ওয়ার্ডটার সাথে পরিচিত, আমি যতটুকু মনে করি, কারণ এটা খুবই ফেমাস একটা ওয়ার্ড বলতে পারেন বা টেকনিক বলতে পারেন অথবা মেথড বলতে পারেন। এটা পিডিসিএ মোটামুটি সবাই জানে। কিন্তু আসলে তারপরেও বলা যে পিডিসিএ টা আসলে কি, এটা হচ্ছে চারটি ধাপের একটা ম্যানেজমেন্টের মেথড, যার মাধ্যমে একটা অর্গানাইজেশনের কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টে কাজ করা হয়। মানে এই চারটা স্টেপ মেনে চললে একটা অর্গানাইজেশনের কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আমরা এনশিওর করতে পারি। ঠিক আছে? এটা হচ্ছে একটা পদ্ধতি যার মাধ্যমে আমরা একটা অর্গানাইজেশনের কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট নিয়ে কাজ করতে পারি, যেটার চারটা ধাপ রয়েছে, এটাকেই আমরা পিডিসিএ বলতে পারি। ঠিক আছে? পিডিসি এর মাধ্যমে কি হয়, একটা স্ট্রাকচার, একটা অবকাঠামোগত আহ কি বলে, একটা স্ট্রাকচার ফ্রেমওয়ার্ক, একটা অবকাঠামোগত সিস্টেমের মাধ্যমে আহ, আমরা প্ল্যানিং বলেন, এক্সিকিউটিং বলেন, চেকিং বলেন, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের পার্টে আপনার অর্গানাইজেশনাল ডিসিশন মেকিং বলেন, এই সমস্ত পার্টে একটা সিস্টেম বা একটা স্ট্রাকচার, রানওয়ে বা রোড, আপনাকে রোড ম্যাপ দেখিয়ে দিবে। ঠিক আছে? তারপরে কি, এটা আইএসও সার্টিফিকেশনের ক্ষেত্রে, মানে আইএসও, নট অনলি আইএসও, ম্যানেজমেন্ট সিস্টেম, যত রকমের ম্যানেজমেন্ট সিস্টেমের স্ট্যান্ডার্ড আছে ওই স্ট্যান্ডার্ড গুলোর ব্যাকবোন হিসেবে কিন্তু পিডিসিএ এটা কাজ করে, একটা মেরুদণ্ডের মতো কাজ করে। ঠিক আছে? তো আমরা পিডিসিএ কে বলতে পারি একটা চার ধাপের মেথড, যার মাধ্যমে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট হয়, যেটা আমার অর্গানাইজেশনের প্ল্যানিং বলেন, এক্সিকিউটিং বলেন, চেকিং বলেন, ইমপ্রুভমেন্ট বলেন, অথবা আমার যে কোনো স্ট্যান্ডার্ড আমরা মেনে চলতেছি তার একটা মেরুদণ্ড বা ব্যাকবোন হিসেবে কাজ করে। তাহলে এই চারটা ধাপ কি কি? আমাদের প্রথম ধাপটা হচ্ছে প্ল্যান, এর পরের ধাপটা হচ্ছে ডু, এরপরে হচ্ছে চেক এবং অ্যাক্ট, লাস্ট 4 নাম্বারটা হচ্ছে অ্যাক্ট। তাহলে ওইটার প্রথম যে ওয়ার্ড গুলো আছে ওইটাকে নিয়ে, প্রথম যে লেটার আছে ওই লেটার গুলো নিয়ে আমাদের হয়েছে একটা পিডিসিএ, প্ল্যান ডু চেক অ্যাক্ট। পিডিসিএ সাইকেল হিসেবে এটা বহুল পরিচিত একটা মেথড। তাহলে প্ল্যান বলতে আমরা কি বুঝতেছি, যে সেট এ সাবজেক্ট এন্ড প্ল্যান প্রসেস, একটা প্রসেস বা যে কোনো, আমি যে কোনো একটা কাজ করতেছি ওইটার আমি অবজেক্টিভটা সেট করতেছি, আমার গোল, আমার টার্গেট, আমি আগামী 1 বছর বা আগামী 6 মাস বা আগামী 1 মাসে কি করতে চাচ্ছি এবং কিভাবে করব ওইটার প্ল্যানিং করাটাকে বোঝানো হচ্ছে প্ল্যানে। এরপরে আমরা কি করলাম, প্ল্যানিং করলাম, প্ল্যানিং করার পরে কি আমরা ওই কাজটা করলাম। ডু বলতে কি বোঝায়, করা, তাই না? প্ল্যান ডু, ডু এ কি, আমি ওই যে প্ল্যানিংটা করছি ওইটাকে ইমপ্লিমেন্ট করা। আমি প্ল্যান করলাম যে আমি এই কাজটা করব, ওইটাকে করা এবং ওই প্রসেস অনুযায়ী করা, আমি যেই প্রসেস অনুযায়ী প্ল্যান করেছি ওই প্রসেস অনুযায়ী হচ্ছে কাজটাকে ইমপ্লিমেন্ট করা। হ্যাঁ, ওইটাকে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যালি ওই কাজটা করা। এরপরে হচ্ছে চেক করা। চেক আমরা কি করব, মনিটর করব, আমরা যে ডুয়ের মধ্যে কাজটা করছি ওইটার কিন্তু আমরা রেকর্ড কিপিং করব, রেকর্ড কিপিং করে ওইটাকে মনিটর করব। মনিটর, মেজার, ইভালুয়েট, আমি আমি যে কাজটা করলাম ওইটার আমার আসলে পারফরমেন্সটা কেমন হলো, আমি ওইটার জন্য যে রেজাল্ট এক্সপেক্ট করছিলাম ওই এক্সপেকটেশনটা আমার ফুলফিল হয়েছে কিনা, আমি যে কাজটা করলাম ওইটা মনিটর করা, বা আমি যে কাজটা করতেছি ওইটাকে মনিটরিং করা, যে আমি এইভাবে করলাম, এইভাবে না করে ওইভাবে করলে ভালো হইতো কিনা, আরো কোনো ভালো করার স্টেপস আছে কিনা, এই সমস্ত জিনিসগুলোকে
চেক করা হচ্ছে আমাদের চেক স্টেপের কাজ। যেমন আমি একটা কাজ করার পরে নিজে নিজে যাচাই বাছাই করা, আমি একটা ট্রেনিং করাইলাম, আমি ওইটাকে অ্যানালাইসিস করা যে আমি এই ট্রেনিংটা এইভাবে করাইলাম, আমি এইভাবে না করে হয়তো ওইভাবে ডেলিভার করলে একটু ভালো হইতো। আহ আমি এই যে এখন যে ট্রেনিংটা করাচ্ছি এটা করার পরে আমার নিজে নিজে একটু অ্যানালাইসিস করা, আমার রেকর্ড, আমি যে ট্রেনিংটা রেকর্ড করছি নিজেরটা নিজে একটু দেখা, যে আমি যে এই কথাগুলো বলছি এটাকে আমি কতটুকু ঠিক বলছি, এটাকে আরেকটু গুছায় বলা যাইতো কিনা। ঠিক আছে, এইভাবে হচ্ছে চেকের পার্টটায় কাজ করে। এরপরে আছে কি আমাদের ফোর্থ স্টেপ, এটা হচ্ছে অ্যাক্ট। ঠিক আছে, টেক কারেক্টিভ অ্যাকশনস। এখন আমি চেক করে বুঝলাম যে আমার কথা বলার মধ্যে জড়তা আছে, অথবা আমি চেক করে বললাম, মানে চেক করে আমি নিজে নিজে অ্যানালাইসিস করলাম, বা আমি চেক করে ফাইন্ড আউট করলাম যে আমি এই প্রেজেন্টেশনটা এইভাবে না করে আরেকটু ভালো করতে পারতাম, বা আরেকটু এখানে আমি কারেকশন করতে পারতাম, বা আরেকটু ওইভাবে করলে পার্টিসিপেন্ট যারা আছে এদের জন্য এঙ্গেজ হওয়াটা আরো ইজি হইতো। অথবা ভাইস ভার্সা, যে আমি করলাম, আমি কাস্টমার থেকে ফিডব্যাক, আপনারা এখন যে আমার ট্রেনিং এর পার্টিসিপেন্ট, আপনারা আমার কাস্টমার বলতে পারেন। তো আপনাদের থেকে একটা ফিডব্যাক নেওয়া যে হাউ ডিড আই ডু, আমি কেমন করেছি, আমার আরো কি করা দরকার ছিল, আমার কোথায় ল্যাকিংস ছিল, এটা ফোর্থ আই থেকে দেখা। এটা অডিট বলতে পারেন, অর্গানাইজেশনের ক্ষেত্রে ইন্টারনাল অডিট বলতে পারেন, ম্যানেজমেন্ট রিভিউ মিটিং পার্টটা বলতে পারেন। তো ওইভাবে হচ্ছে অ্যাক্টের পার্ট। আবার এটা কিন্তু একটা সাইকেল, নট অনলি যে 1 2 3 4 4টা স্টেপের পরে শেষ হয়ে গেল। দেখেন এই যে ডান পাশে যে গ্রাফটা দেওয়া আছে এখানে একটা ছোট মিডল দিকে অ্যারো দেওয়া আছে। পিডিসি এটা কিন্তু একটা সাইকেল, কন্টিনিউয়াসলি চলতে থাকবে। অ্যাক্টের পরে আবার চলে যাবো আমরা প্ল্যানে। এক করে আমি যে ওই অনুযায়ী ইন্টারনাল অডিট করলাম, ফাইন্ড আউট করলাম, ওইটা নিয়ে আবার আমরা প্ল্যানিং শুরু করবো, প্ল্যানিং করে আবার ওইটা কাজ করব, ওইটার পরে আবার ওইটা কি কি ল্যাকিংস আছে চেক করব, এরপর আবার আমরা ওই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করব। এভাবে এটা কন্টিনিউয়াল সাইকেল চলতে থাকবে। এটা কিন্তু আহ, এমন না যে একটা স্টেপ আমি ফার্স্ট টু লাস্ট ম্যারাথন শেষ করে ফেললাম, নট লাইক দ্যাট। এটা আমাদের কন্টিনিউয়ালি সাইকেল চলতে থাকবে। কন্টিনিউয়ালি আমরা প্ল্যান, ডু, চেক, অ্যাক্ট এইভাবে করতে থাকলে কিন্তু আমার অর্গানাইজেশন বলেন, আমার লাইফের বলেন, নট অনলি ইন অর্গানাইজেশন, আপনি চাইলে এটা আপনার পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্ট করতে পারেন। সেক্ষেত্রে কি হবে, আপনি কন্টিনিউয়ালি একটা ইমপ্রুভমেন্টের প্রসেসে থাকবেন। আপনি যখনই একটা মিস্টেক করবেন আপনি ফাইন্ড আউট করবেন, ওই অনুযায়ী প্ল্যান করবেন, আবার কাজটা করবেন, কাজ করে চেক করবেন, নিজেকে অ্যানালাইসিস করবেন, এবং ওই অনুযায়ী আবার পদক্ষেপ নিবেন, কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নিবেন, আবার ওইটার নিয়ে প্ল্যানিং এ চলে যাবেন। এইভাবে যখন আপনার চলতে থাকবে তখন কিন্তু আপনি স্লোলি আস্তে আস্তে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের দিকে আগাতে থাকবেন। ঠিক আছে, এই পর্যন্ত কারো কি কোনো মানে এই পার্টটা নিয়ে কারো কোনো কোয়ারিজ আছে কিনা? প্লিজ কাইন্ডলি কথা বলবেন, তাহলে আমার মনে হবে যে না এখানে মানুষ আছে বা এঙ্গেজমেন্ট হচ্ছে। এছাড়া মনে হচ্ছে যে আমি জাস্ট বই পড়ে যাচ্ছি, সবাই শুনতেছে। আর যদি কোনো কমপ্লেন না থাকে তাহলে আমি সামনের দিকে আগাবো। প্লিজ, লোকমান ভাই। না, কমপ্লেন নাই স্যার। জি, ঠিক আছে, তাহলে আমি সামনে আগাচ্ছি। আহ এপিডিসি এটা আসলে কোথা থেকে আসলো? জি, চ্যাট বক্সে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, পিডিসি এটা পিডিসি এটা পিডিসি এর আসলে অরিজিনটা কোথা থেকে? পিডিসি এ যে আমরা জানলাম বা আমরা যে এই পার্টটা নিয়ে আলোচনা করলাম এতক্ষণ, এটা আসলে আসলো কোথা থেকে? পিডিসি এর অরিজিনটা হয়েছে 1930s-এ, মানে 30 দশকের দিকে। আহ ওয়াল্টার স্টুয়ার্ট নামে একজন, যে স্পেসিফিক প্রসেসটা ইমপ্রুভমেন্ট সাইকেল হিসেবে সে এটাকে ডেভেলপ করেছিল। ঠিক আছে, এরপরে ডাব্লিউ এডওয়ার্ড ডিমিং নামে, যে ডিমিং সাইকেল হিসেবে এটা ডিমিং সাইকেল নামেও পরিচিত, যে ওয়ার্ল্ড ওয়ারের পরে জাপানে সে এটা পপুলারাইজ করছে। জাপানের দেখবেন যে জাপানিজরা পিডিসিএ সাইকেল বা কাইজেন বা এই ধরনের যত মেথড গুলো আছে এগুলো খুব ইউজ করে। এই জন্য ওরা কিন্তু দেখবেন কাজে অনেক ফ্লুইড, অনেক ইমপ্রুভমেন্টে চলে আসছে, তাই না? তো এই ডাব্লিউ এডওয়ার্ড ডিমিং যে আছে, এ হচ্ছে বিশ্বযুদ্ধের পরে গিয়ে সে এটাকে পপুলারাইজ করছে, এই ডিমিং সাইকেলটাকে পপুলারাইজ করছে। এরপরে এটা আইএসও তাদের করে নিয়ে ইমপ্লিমেন্টেশনে চলে গেছে 1980-র দশক। ঠিক আছে, 1980s-এ যখন আইএসও স্ট্যান্ডার্ডটা তৈরি হচ্ছিল, তখন হচ্ছে আইএসও এইটার উপর বেস করে ওদের স্ট্যান্ডার্ডটা তৈরি করছে। জি।
সরি, আমি কাইন্ডলি একটু একটা ফোন দিচ্ছি। আচ্ছা, আমরা ছিলাম হচ্ছে পিডিসিএ, টা আমরা সবাই জানি বা শুনেছি, কিন্তু এটা আসলে আসলো কোথা থেকে? পিডিসিএ সাইকেলটা আসার মেইন ছিল ওয়াল্টার স্টুয়ার্ট। সে 1930-এর দশকে সে এটার একটা সাইন্টিফিক প্রসেস ইমপ্রুভমেন্ট সাইকেল সে ডেভেলপ করেছিল। এরপরে এডওয়ার্ড ডিমিং নামে একজন জাপানিজ, যে হচ্ছে আফটার ওয়ার্ল্ড ওয়ার সে জাপানের এই প্রসেসটাকে পপুলারাইজ করা শুরু করেছিল। এরপরে 1980-র দশকে এসে আইএসও যখন তার স্ট্যান্ডার্ড ডেভেলপ করা শুরু করে, তখন হচ্ছে সে এই পিডিসিএ সাইকেলটাকে তার ব্যাকবোন হিসেবে আহ কি বলে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের ব্যাকবোন হিসেবে এটাকে ইনকর্পোরেট করে ফেলে এদের স্ট্যান্ডার্ডের ভিতরে। এরপরে আস্তে আস্তে এটা ইভলভ হইতে 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 মোটামুটি যত ম্যানেজমেন্ট সিস্টেম রিলেটেড স্ট্যান্ডার্ড আছে সবাই মোটামুটি এই পিডিসিএ সাইকেলটাকে কোনো না কোনো ভাবে তার কাজের মধ্যে ইন্টিগ্রেটেড বা তার স্ট্যান্ডার্ডের মধ্যে ইন্টিগ্রেট করে ফেলেছে। ঠিক আছে, এটা আমরা জানলাম পিডিসি এর হিস্টোরি। আচ্ছা, কিন্তু পিডিসি এটা আসলে কেন দরকার, কেন এটা এত গুরুত্বপূর্ণ, কেন আহ এটা এত ম্যাটার করে? হ্যাঁ, একটা সিস্টেম বা একটা ম্যানেজমেন্ট সিস্টেম বা একটা স্ট্রাকচারের মধ্যে সবাই কেন এটার পিছনেই লেগে আছে, বা এটাকেই কেন আহ আহ, তাদের ব্যাকবোন বা একটা সিস্টেমের কোর হিসেবে নিচ্ছে? আসলে পিডিসি এটা যেমন আমরা আইএসও স্ট্যান্ডার্ডটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড সব জায়গায় একটা ওয়েল নোন বা রেপুটেটেড ম্যানেজমেন্ট সিস্টেম স্ট্যান্ডার্ড, যেটা মোটামুটি অনেক বেশিরভাগ অর্গানাইজেশনই ফলো করতেছে। এদের কোর স্ট্রাকচার, এর যে পুরা স্ট্যান্ডার্ডটার ব্যাকবোন, যেই সিস্টেমটার উপরে পুরা স্ট্যান্ডার্ডটা দাঁড়ায় আছে, যেই কি বলে অবকাঠামোর উপরে স্ট্যান্ডার্ডটা করা হয়েছে, এইটাই কিন্তু পিডিসিএ। হ্যাঁ, পুরা কোর মানে একদম মূল ভিত্তিটা আইএসও স্ট্যান্ডার্ডটার 9000 বলেন, 14000 বলেন, 45000 বলেন, তিনটা চারটা বা ওর যত স্ট্যান্ডার্ডই আছে পিডিসি এর উপরেই দাঁড়ানো। পিডিসি এটা শুনতে অনেক ছোট মনে হয়, মনে হয় যেন প্ল্যান ডু চেক অ্যাক্ট, কিন্তু ফুল স্ট্যান্ডার্ডের যত প্রসেস আছে, যত ক্লজ আছে, সবকিছু এই পিডিসি সাইকেলের সাথে কোনো না কোনো ভাবে জড়িত। পিডিসি এটা এমন না যে শুধু টপ ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিচ্ছে তারাই প্ল্যান টু চেক অ্যাক্ট করবে, না, এটা প্রত্যেকটা স্টেপে একদম টপ টু বটম প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা প্রসেসে ইমপ্লিমেন্ট করা পসিবল। এই জন্যই হচ্ছে এই মেথডটা খুব ইম্পর্টেন্ট, এই মেথডটা এতটা জরুরি হয়ে গেছে বা এতটা মিনিংফুল হয়ে দাঁড়াইছে। হ্যাঁ, এরপরে এই মেথডটা হচ্ছে সিস্টেমেটিক প্রবলেম সলভিং একটা অ্যাপ্রোচ করে। মানে এমন না যে আমি আর যা মনে হচ্ছে আমার অর্গানাইজেশন আমি যা বলতেছি এইটাই হবে, তা না। পিডিসি সাইকেলটা আপনি যখন ফলো করবেন, আপনার সবকিছুর মধ্যে একটা সিস্টেম থাকবে। আপনার প্রবলেম সলভিং এর জন্য একটা সিস্টেম থাকবে, আপনি যে অ্যাপ্রোচে কাজ করতেছেন ওইটার জন্য একটা সিস্টেমেটিক ওয়েতে আপনার আগাইতে হবে। আপনি চাইলেই আজকে মন চাইলো এটা করলাম, কালকে মন চাইলো ওইটা করলাম, এইটার ফলাফল এটা হচ্ছে, থাকে এটা করবো না ওইটা করব, এরকম হবে না। আপনার সিস্টেম আপনাকে চালাবে, আপনি সিস্টেমকে চালাবেন। তো এই জন্য হচ্ছে পিডিসিএ সাইকেলটা এত সাকসেসফুল বা এত মিনিংফুল, বা এটা আমাদের ডে টু ডে লাইফে এত ম্যাটার করে। ঠিক আছে, এরপরে কি আছে? পিডিসিএ সাইকেল আপনার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট বা এফিসিয়েন্সি ইনক্রিজ করবে মাস্ট। হ্যাঁ, কারণ পিডিসিএ এটা সাইকেল যেহেতু হচ্ছে, কন্টিনিউয়ালি আমি প্ল্যান করতেছি কি করব, ওইটার অনুযায়ী কাজ করতেছি, কাজ করার পরে নিজেই নিজের ওইটাকে অ্যানালাইসিস করতেছি, অ্যানালাইসিস করার পরে ওই অনুযায়ী আবার অ্যাক্ট করতেছি। এই যে আমার সাইকেলটা কন্টিনিউয়ালি চলতেছে, এর ফলে কি হবে, আমার অর্গানাইজেশন হোক বা যেইখানেই আমি এই সাইকেলটাকে ফলো করতেছি, আমার কিন্তু কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট হবে, কারণ আমি বারবার বারবার ফাইন্ড আউট করতেছি হোয়াটস রং, হোয়াট টু ডু, হোয়াটস নেক্সট। এই যে আমার প্ল্যানিং বা এই যে আমার সাইকেলটা চলতেছে কন্টিনিউয়াসলি, এর ফলে কি হবে, আমি কন্টিনিউয়ালি সামনের দিকে আগাইতেই থাকবে এবং এফিশিয়েন্টলি আগাইতে থাকবো। নট অনলি যে জাস্ট আগে যাচ্ছি, খুব এফিশিয়েন্টলি সিস্টেমেটিক ওয়েতে, যার ফলে মানে আমি আগাচ্ছি, সিঁড়ি টপকায় টপকায় যাচ্ছি, আবার আমি পড়ে যাওয়ার রিস্কটা অনেক কম, কারণ আমি কন্টিনিউয়াসলি রিস্ক অ্যানালাইসিস করতেছি, আমি কন্টিনিউয়াসলি ফাইন্ড আউট করতেছি হোয়াটস রং, হোয়াট ক্যান উই ডু বেটার। আমার অবজেক্টিভ প্ল্যানিং চলতেছে, সেক্ষেত্রে কিন্তু আমার ব্যাকওয়ার্ড যাওয়ার পসিবিলিটিটা খুবই কম। আমরা কন্টিনিউয়াসলি সামনের দিকে স্টেপ বাই স্টেপ সাইক্লিং করে আগে যাচ্ছি, ইটস লাইক এ হুইল।
আপনি হুইলকে ফরওয়ার্ডে রোটেট করলে অবশ্যই আপনি সামনের দিকে আগাবেন, তাই না? এরপরে আমাদের কি আছে, যে আমরা রিস্ক বেস থিঙ্কিং করব। আমি যখন একটা সিস্টেমেটিক ওয়েতে অ্যাপ্রোচ করতেছি তখন কিন্তু আমি এই যে আমি প্ল্যানিং করতেছি, কাজটা করতেছি, ওইটাকে অ্যানালাইসিস করতেছি, চেক করতেছি, চেকের পার্টটাতে কি হবে, আমার রিস্ক বেস থিঙ্কিংটা চলে আসবে। আমি কিন্তু কন্টিনিউয়ালি আমার রিস্কটাকে ফাইন্ড আউট করতেছি। আমার প্ল্যানিং বা আমার থিঙ্কিং এর মধ্যেই চলে আসবে যে ইফ আই ডু ইট লাইক দিস দেন আই ক্যান ফেস সাম ইস্যুস, সো হোয়াট ক্যান আই ডু। সো এই যে থিঙ্কিংটা আমার মাথার মধ্যে কন্টিনিউয়াসলি অটোমেটিক চলে আসবে। আপনি যেই পার্টেই কাজ করেন, আপনি অ্যাজ এ টপ ম্যানেজমেন্ট বলেন, আপনি অ্যাজ এ মিড ম্যানেজমেন্ট বলেন, বা আপনি অ্যাজ এ প্রসেস হেড বলেন, আপনি কিন্তু কন্টিনিউয়ালি যদি পিডিসিএ সাইকেলটা ফলো করেন, আপনার ক্ষেত্রে অলওয়েজ রিস্ক বেসড থিঙ্কিংটা চলে আসবে। এবং এর ফলে কি হবে, আপনার যে কমপ্লায়েন্স আছে, আপনার ওই প্রসেস বা ওই কাজ বা ওই সিস্টেমের যে কমপ্লায়েন্স আছে, আপনি ওইটাকে অটোমেটিকলি ফলো করে ফেলবেন। কারণ আপনার থিঙ্কিং এই থাকবে এটা যে আমি যদি এটা এইভাবে না করি দেন আই ক্যান ফেস দিস ইস্যু। ওকে, এরপর কি, আমরা যারা পার্টিসিপেন্ট আছি মোটামুটি সবাই জানি বা সবাই কোনো না কোনো অর্গানাইজেশনে আছি। সেই ক্ষেত্রে আমাদের কি, যে কন্টিনিউয়ালি আমাদের কিছু না কিছু কোনো না কোনো অডিট ফেস করতে হয়, হোক এটা ইন্টারনাল, হোক এটা এক্সটার্নাল, হোক এটা থার্ড পার্টি, হোক এটা বায়ার অডিট। তো আমাদের অডিটের জন্য কিন্তু আমরা অলওয়েজ প্রিপেয়ার থাকি। অডিটের এসে যেই ধরনের ফাইন্ডিং বা যেই ধরনের কোয়ারিজ বা যেই ধরনের তাদের রিকোয়ারমেন্টস থাকে, ওই অনুযায়ী কিন্তু আমাদের অলরেডি প্রিপেয়ার থাকি। কারণ আমরা অলওয়েজ ওই প্ল্যান ডু চেক অ্যাক্ট, প্ল্যান ডু চেক অ্যাক্ট, এই প্রসেসেই চলতেছি। এবং আমরা অলওয়েজ আমাদের ইস্যু গুলো ফাইন্ড আউট নিজেরাই করে ফেলতেছি, নিজেরা ফাইন্ড আউট করে আমাদের কারেকশন আমরা নিজেরাই করে ফেলতেছি। সেক্ষেত্রে কি হয়, সেটা অডিট হোক বা থার্ড পার্টি হোক বা বায়ার হোক, সব দিক থেকেই কিন্তু আমরা নিজেরাই নিজেদের প্রবলেম গুলো ফাইন্ড আউট করে সলভিং করে ফেলতেছি। তাহলে তাদের পক্ষ থেকে ফাইন্ড আউট করার মতো জিনিসগুলো কমে যায়। ঠিক আছে, পারফরমেন্স মনিটরিং করা হয়। জি, কেউ একটা মেসেজ দিয়েছে। আচ্ছা, এক্সাম্পলের দিক থেকে, এক্সাম্পল আমাদের এই প্রেজেন্টেশনেই সামনে আসতেছে। আমরা তো মাত্র কি বলে স্টার্টিং এ আছি, হ্যাঁ, আমরা থিওরিটিক্যাল পার্টটাতে আছি। আমাদের সামনে প্রেজেন্টেশনেই এক্সাম্পল আসতেছে, প্লাস প্রত্যেকটা পার্ট নিয়ে পিডিসিএ পুরাটা নিয়ে আমরা আলোচনা করব। থ্যাংক ইউ ফর ইউর কোশ্চেন। ইনশাল্লাহ আপনি আমাদের সাথে থাকেন, আমরা সামনে আরো আলোচনা করতে পারবো, তখন আপনাদের থেকেও আমি ফিডব্যাক আশা করবো। ঠিক আছে, তাহলে এই পার্টটাতে যদি কারো কোনো কোয়ারিজ না থাকে, প্লিজ পারমিশন দিলে আমি সামনে আগাচ্ছি। আচ্ছা, কারো ধরে নিচ্ছি কারো কোনো আহ, এই পার্ট নিয়ে কোয়ারিজ নাই। আচ্ছা, প্ল্যান, এখন আমাদের চারটা যে সাইকেল, আমরা প্ল্যান ডু চেক একটা এতবার বলতেছি, আসলে আজকের টপিক যেহেতু এইটাই এইটাই বারবার বলতে হবে। কিন্তু আমরা প্ল্যানটা নিয়ে একটু দেখি। আমাদের এখনকার ফার্স্ট স্টার্টিং, আমাদের যেই সাইকেলটাই সাইকেলের ফার্স্ট স্টার্টিং আমাদের প্ল্যান থেকে। প্ল্যানিং এর আসলে উদ্দেশ্যটা কি, তাই না? প্ল্যানিং এর উদ্দেশ্যটা হচ্ছে ইস্টাবলিশ অবজেক্টিভ অ্যান্ড ডিজাইন প্রসেস টু অ্যাচিভ ডিজায়ার রেজাল্ট। মানে কি, মানে হচ্ছে যে আমি একটা গোল টার্গেট সেট করলাম যে আই হ্যাভ টু ডু দিস, আমার একটা কাজ করতে হবে। সাপোজ আমার একটা প্রোডাক্ট আমি ম্যানুফ্যাকচার করব, সেক্ষেত্রে আমার গোল কি, যে আমি উইদিন দিস টাইম ফ্রেম, এই সময়ের মধ্যে এই মানের এই প্রোডাক্টটা আমি তৈরি করব। সাপোজ একটা সহজ উদাহরণ দেই, আমার খুব প্রিয় একটা উদাহরণ, ডিম ভাজা। যে আমি প্ল্যান করছি সাপোজ আমি ডিম ভাজতে যাব, কথার কথা। তো ওই ডিমটা ভাজার ক্ষেত্রে একটা আমার স্ট্যাবলিশ প্ল্যান করতে হবে যে না, আমি আগামী 10 মিনিটের মধ্যে ডিম নিয়ে ডিমটা ভেজে খাওয়ার জন্য রেডি করব সাপোজ। হ্যাঁ, তখন কি, এরপর আমি ওই অনুযায়ী একটা ডিজাইন করব, প্রসেস করব, প্ল্যানিং করব। প্ল্যানিংটা কি, যে আমার যদি ডিম থাকে বাসায় তাহলে আমার ডিম ফ্রিজ থেকে বের করতে হবে। তারপর আমার তেল কোথায় আছে, তেলটা নিতে হবে, কড়াই নিতে হবে, পেঁয়াজ মরিচ কাটতে হবে, ওইটাকে মিক্স করতে হবে, চুলা জ্বালাইতে হবে, তারপর ডিম মানে তেলে দিয়া তেল গরম করতে হবে, তারপর ডিম ছাড়তে হবে। এই যে আমার প্ল্যানিংটা আমি আগে থেকে করতেছি, না হলে কি হবে, দেখেন এই
যদিও সামনে আসতেছে, তারপরে জাস্ট এক্সাম্পলের থ্রুতে বলা যে আমি যদি প্ল্যান না করি, আমি হুটহাট ডিম ক্ষুধা লাগছে ডিম খাইতে যাচ্ছি, তাই না? কিন্তু আমি ফ্রিজ খুলে দেখলাম আমার ডিম নাই। তাহলে আমার প্ল্যানিং যদি আমি আগে করতাম, আমার ডিম আনতে হবে, আমার জানা থাকার কথা, ফ্রম দ্য ব্যাক অফ মাই মাইন্ড, আমার মাথার অলওয়েজ প্ল্যানিং এ যদি থাকে যে না আমার ডিম আনতে হবে, না কিন্তু আমি হুটহাট প্ল্যানিং না করেই কাজে চলে গেলাম, এরকম না বিষয়টা। আমার প্ল্যানিং করতে হবে, পরে আমি ডিম ভাজতে গিয়ে দেখলাম আমার তেল শেষ, অথবা আমার বাসায় পেঁয়াজ নাই, অথবা চুলা জ্বালাইতে গিয়ে দেখলাম গ্যাস নাই, তাই না? এরকম হইতে পারে। সো আপনি যখন একটা অবজেক্টিভ, আপনার গোল, আপনার টার্গেট সেট করবেন, তখন কিন্তু আপনার প্ল্যানিংটা অটোমেটিক চলে আসবে যে আমার এই গোল, আমার গোল হচ্ছে কি ডিম খাওয়া। তাহলে ডিম খাইতে গেলে, আমি ভাইজা খাইতে গেলে আমার প্ল্যানিং থাকতে হবে যে আমার ডিম ভাজার জন্য এই স্টেপস আমার, আই হ্যাভ টু টেক দিস স্টেপস, আমার এই পদক্ষেপগুলো নিতে হবে। তখন কি আমি অবজেক্টিভ সেট করব যে না আমি উইদিন 2 মিনিটস এর মধ্যে ফ্রিজ থেকে ডিম বের করব, পেঁয়াজ রেডি করব, মরিচ রেডি করব, তারপরে আমি এভাবে এভাবে স্টেপ বাই স্টেপ কাজগুলো করব। ওই অনুযায়ী আমি একটা ডিজাইন করব, প্রসেস ডিজাইন করব যে না ফার্স্ট আমি ফ্রিজ থেকে ডিম নিচ্ছি, এরপরে চুলায় তেল দিলাম, অতক্ষণে আমি পেস্টটা কাটে টাটে রেডি করলাম, যেইটা আমার জন্য অ্যাচিভেবল হবে, যেই প্রসেসে কাজ করলে আমার যে ডিজায়ার, আমি যে রেজাল্টটা চাচ্ছি ওই রেজাল্টটা পাওয়ার জন্য আমার ইজি হবে, ওই অনুযায়ী আমি আমার গোল সেট করব। এবং ওই অনুযায়ী আমি যে কাজটা করব, ওই কাজের প্রসেসের প্ল্যানিংটা কি বাই, মানে কিসের পরে কি স্টেপে কাজটা করব, ওই প্ল্যানিংটা আমরা করব। এটা হচ্ছে আমাদের পিডিসিএ সাইকেলের প্ল্যানের এক। এখন এই যে আমাদের প্ল্যান ধাপটা, এর মধ্যে আমাদের কি কি অ্যাক্টিভিটিস আছে, মানে প্ল্যানের মধ্যে আমরা কি কি অ্যাক্টিভিটিকে আমরা প্ল্যানের মধ্যে ধরতে পারি। যেমন দেখেন, ফার্স্ট আছে অ্যানালাইজ দ্য অর্গানাইজেশন অ্যান্ড ইটস কনটেক্সট। এটা আইএসওর এক ক্লজের মধ্যেও বলা আছে, আমরা আইএসও তে পরে যাই, প্ল্যানের মধ্যেই থাকি, যে আমাকে প্রথমে অ্যানালাইজ করতে হবে অর্গানাইজেশন এবং অর্গানাইজেশনের কনটেক্সটকে। আমার অর্গানাইজেশনটা আসলে কি, আমার অর্গানাইজেশনের কনটেক্সটটা আসলে কি, ওইটা আমার ফার্স্ট জানতে হবে। এখন আমি জানি না আমি হাঁসের ডিম না মুরগির ডিম, আমি কোন ডিম খাইতে পছন্দ করি, আমি চলে গেলাম ম্যানুফ্যাকচার করতে, ইটস নট লাইক দ্যাট। আমার বুঝতে হবে যে আমি যেই রান্নাটা করতেছি, ওই রান্নার আসল ইনগ্রিডিয়েন্টস কি, ওই রান্নার জন্য আমার কি কি প্রয়োজন, তাই না? প্ল্যানিং এর মধ্যে আসলে আমার ফার্স্ট বুঝতে হবে আমি আসলে কি চাই, আমার চাওয়া পাওয়াটা কি, আমার ক্লায়েন্ট, আপনি বিজনেসের পারপাসে ধরেন ডিম ভাজা বাদ দিলাম, আমার ক্লায়েন্ট আসলে, আমি কিসের প্রতিষ্ঠান, আমার ক্লায়েন্ট কি চায়, আমার, তাদের আমার উপর এক্সপেকটেশন কি, আমার তাদের প্রতি এক্সপেকটেশন কি, আমার এক্সপেকটেশন থাকবে কি আমার বায়ার আমার কোনো প্রোডাক্টের কিউসি মানে ফেল ছাড়াই যেন 100% স্যাটিসফ্যাকশনে আমার নিতে পারে। ক্লায়েন্টের এক্সপেকটেশন আমার কাছে থাকবে কি, যে আমার প্রোডাক্টটা যেন সে আমার কাছে যেটা অর্ডার দিছে এটা সে কোনো ইস্যু ছাড়া যেন সে আমার কাছ থেকে পায়। আচ্ছা, স্মার্ট গোল সেটিংস, ওকে, এটা নিয়েও কথা বলবো। আহ আমরা ফ্লোতে থাকি, তারপর আমাদের কিউএনএ সেশনে আমরা এটা নিয়ে কথা বলবো। ইভেন এটা নিয়েও আমার একটা আলাদা ট্রেনিং এর প্ল্যান আছে, ফ্রি ট্রেনিং এর। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন, আমি নোট করে রাখতেছি। আহ একটা আমি স্ক্রিনশট দিয়ে রাখি। থ্যাংক ইউ ফর দ্য কোশ্চেন। আচ্ছা, স্টেপ বাই স্টেপ কথার প্রেক্ষিতে অনেক কিছু চলে আসবে, বাট থ্যাংক ইউ মনে করিয়ে দেওয়ার জন্য। ওকে, এখন কি আমাদের প্ল্যানের মধ্যে আমাদের কি কি আছে, প্রথমে কনটেক্সট বুঝতে হবে, অর্গানাইজেশনের কনটেক্সট বুঝতে হবে, তারপরে আমাদের যে স্টেক হোল্ডার আছে এদের নিড এক্সপেকটেশন জানতে হবে, তারা আমার কাছ থেকে কি চায়, তাদের এক্সপেকটেশন কি, ঠিক আছে? তারপরে কি আমাদের প্ল্যানের মধ্যে কি আছে, অবজেক্টিভস, আমাদের অবজেক্টিভস ডিফাইন করতে হবে। এই অবজেক্টিভস নিয়ে যখন কথা বলবো, তখন আমাদের এই যে ভাই যে প্রশ্ন করলো স্মার্ট, ঠিক আছে, স্মার্ট নিয়ে কথা বলতে হবে, ওইটা নিয়ে আমি আলোচনায় আসতেছি। আচ্ছা, এরপরে কি আছে, মেজারেবল টার্গেট। ওই স্মার্ট হইলে অটোমেটিক মেজারেবল, অ্যাচিভেবল, টাইম বাউন্ড সব চলে আসবে। আচ্ছা, তারপরে কি অ্যাসেস রিস্ক এন্ড অপরচুনিটিজ, আমার যে প্রসেস বা আমার যে প্ল্যান, হ্যাঁ, এই প্ল্যানের মধ্যে রিস্ক কি আছে, এই রিস্কটাকে যদি আমি ওভারকাম করতে পারি, হোয়াট ইজ মাই অপরচুনিটিজ, আমার অপরচুনিটিজ কি আছে। প্ল্যান রিসোর্স, আমার কি কি রিসোর্স লাগবে ওইটা নিয়ে আমার প্ল্যানিং করতে হবে। আমার কন্ট্রোল নিয়ে
ওই প্ল্যানটা ওই প্রসেসটাকে আমি কিভাবে কন্ট্রোল করতে হবে ওইটা নিয়ে আমার প্ল্যানিং এ থাকতে হবে, ওইটার জন্য কি কি সাপোর্ট প্রয়োজন আমার ওইটা আমার প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে। ঠিক আছে। এবং প্ল্যানিং এর মধ্যে এটাও থাকতে হবে যে আমার প্রসেসের রোলস রেসপন্সিবিলিটি, আমার ওই প্রসেসের যে যতগুলো স্টেপস আছে ওই স্টেপের দায়িত্ব কে থাকবে, কার কাজের রোল কি হবে, কার জব রেসপন্সিবিলিটি কি হবে, এই সবগুলো পার্ট হচ্ছে আমাদের পিডিসিএ সাইকেলের প্ল্যান যে পার্টটা আছে ওই প্ল্যান পার্টের মধ্যে ইন্টিগ্রেটেড। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা ডুয়ে যাচ্ছি। ডুয়ের ক্ষেত্রেও দেখেন সেম পারপাসটা, আমাদের ডুয়ের উদ্দেশ্য কি, আমরা যে প্ল্যান করলাম ওই প্ল্যানটাকে ইমপ্লিমেন্ট করা ওই প্ল্যান অনুযায়ী। নট অনলি যে আমি যেটা জাস্ট ভাবলাম ওইটা করে ফেললাম, না, আমরা যেইভাবে প্রত্যেকটা প্রসেসে অ্যানালাইজ করে নিড এক্সপেকটেশন যাচাই বাছাই করে অবজেক্টিভস মেজারেবল টার্গেট সেট করে রিস্ক অ্যানালাইসিস করে কন্ট্রোল সাপোর্ট রোল রেসপন্সিবিলিটি সবকিছু যাচাই বাছাই করে যে প্ল্যান করলাম ওই অনুযায়ী কাজকে হচ্ছে ইমপ্লিমেন্ট করা এবং কি বলে অপারেট প্রসেস টু অ্যাচিভ রেজাল্ট। প্ল্যান এবং অপারেট প্রসেস, যেই আমি প্ল্যানটা করছি যেই প্রসেসটা আমি প্ল্যানিং করছি ওই প্রত্যেকটা স্টেপকে ওইভাবে অ্যাচিভ আমার রেজাল্ট অ্যাচিভ করার জন্য অপারেট করা। ঠিক আছে। প্রত্যেকটা প্ল্যানিং কে ইমপ্লিমেন্ট করা, আমি যেই প্ল্যান করলাম যে আমি এইভাবে কাজ করব ওই কাজটা করে ওইটা রেকর্ড কিপিং করা। ঠিক আছে। এটার ক্ষেত্রে আমাদের কি অ্যাক্টিভিটি গুলো কি কি আছে, সরি, অ্যানালাইজ দ্য অর্গান। আচ্ছা, একটা মিনিট সময় দিবেন, এখানে আমার হয়তো একটা মিস্টেক হয়েছে কোথাও। আচ্ছা, এইখানে একটু সময় দিবেন কাইন্ডলি প্লিজ, এটা আমার টাইপিং মিস্টেক। লোড নিতেছে। জি। আচ্ছা ঠিক আছে, আমি এক্সট্রিমলি সরি। আচ্ছা, আমরা ছিলাম ডু এর পার্টে, তাই না? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, ডুয়েট পার্টে ছিলাম, আমাদের কি যেটা আমরা প্ল্যান করলাম ওই অনুযায়ী হচ্ছে ইমপ্লিমেন্ট করব, অপারেট করব এবং অপারেট প্রসেস যেটার ফলে আমরা আমাদের যে রেজাল্ট আছে ওইটা অ্যাচিভ করতে পারবো, তাই না? ডু স্টেজে আমাদের কি অ্যাক্টিভিটি গুলো কি কি আছে? প্রোভাইড নেসেসারি রিসোর্স এন্ড স্টাফ ট্রেনিং। আমাদের কাজগুলো যে আমরা করব যে প্ল্যানিংটা করছি ওইটা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমাদের করণীয় ফার্স্ট কি আছে, যে আমাদের যে নেসেসারি রিসোর্স আছে, যারা আমাদের ম্যান পাওয়ার আছে এবং এদের হচ্ছে প্রপার ট্রেনিং দেওয়া। হ্যাঁ, যেন তারা আসলে প্রসেসটা সম্পর্কে জানতে পারে। আমরা তো প্ল্যানিং করছি এইভাবে কাজ করব, কিন্তু ওই কাজটা যে এটা তো আমরা প্ল্যান করছি, যারা ডিসিশন মেকার আছে বা যারা টপ ম্যানেজমেন্ট আছে, তাহলে প্ল্যানিং করার পরে আমার তো যারা ওইটা এক্সিকিউট করবে তাদেরকে ওইটা ইনফর্ম করতে হবে, তাই না? ইনফর্ম না করলে তো সে আসলে ওই কাজটা ওই স্টেপ বাই স্টেপ যে আমরা প্ল্যানিং করছি ওই প্ল্যানিং অনুযায়ী করবে না, সে তার মতো করে করার চেষ্টা করবে। আর প্রতিটা মানুষই কিন্তু আলাদা, সে যার যার নিজের মতো করে করতে গেলে কিন্তু কখনোই এফিসিয়েন্সি ফ্লুইডিটি থাকে না, বাধার সম্মুখীন হতে হয়। তো ডু যে পার্টটা আছে এই ডু এর ফার্স্ট আমাদের অ্যাক্টিভিটি গুলো হবে যে আমাদের যে রিসোর্স আছে বা আমাদের যে স্টাফ আছে এদেরকে ট্রেনিং প্রোভাইড করা, যে আমাদের প্ল্যান অনুযায়ী আমাদের প্রসেস অনুযায়ী যে আমাদের প্রসেসটা এইভাবে হবে। ডেভেলপ অ্যান্ড মেনটেন ডকুমেন্টেড ইনফরমেশন। এখন আমি যে কাজটা করলাম আদৌ কি এটা হলো কিনা, বা আমি যে এর পরের স্টেপে যাব চেকের পার্টে, তাই না? সেই ক্ষেত্রে আমার করণীয় কি আছে, আমি যে কাজটা করলাম ওইটার যে আমি রেকর্ড কিপিং করব, ডকুমেন্টেশন করে আমার ওইটা রাখতে হবে। তাদের ট্রেনিং প্রোভাইড করলাম, তারা ওই প্ল্যান অনুযায়ী কাজ করলো, কাজটা যে আসলেই প্ল্যান অনুযায়ী হয়েছে কিনা, কাজটা কি আদৌ কমপ্লিট হয়েছে কিনা বা হাফ কমপ্লিটেড রয়ে গেছে, এটা জানার জন্য কিন্তু আমার ওইটাকে ডকুমেন্টেড আকারে রাখতে হবে, প্রমাণ আকারে রাখতে হবে, রেকর্ড আকারে রাখতে হবে, তাই না? তো আমাদের ডু এর পার্টে সেকেন্ড স্টেপটা হচ্ছে যে আমাদের কি অ্যাক্টিভিটির গুলোর মধ্যে হচ্ছে ওইটাকে ডকুমেন্টেশন আকারে রাখা, ডকুমেন্টেড ইনফরমেশন আকারে রাখা। ইমপ্লিমেন্ট অপারেশনাল কন্ট্রোল অ্যান্ড এমার্জেন্সি প্রিপেয়ারনেস। আমাদের কি
ইমপ্লিমেন্ট করতে হবে ওই অপারেশনাল পার্টে কন্ট্রোলিং মেজার গুলো, এবং এমার্জেন্সির ক্ষেত্রে সাপোজ আমাদের প্ল্যানিং কাজ করলো না বা কোনো একটা এমার্জেন্সি চলে আসলো, ওইটার জন্য আমরা কিভাবে প্রিপেয়ার থাকবো, আমাদের ওই সিচুয়েশনে করণীয় কি হবে, এই পার্টগুলো হচ্ছে আমাদের ডুয়ের পার্টে ফলো করতে হবে। ঠিক আছে। ইনশিওর ইন্টারনাল এক্সটার্নাল কমিউনিকেশন। ঠিক আছে। আমার ইন্টারনাল এবং এক্সটার্নাল, যে আমার ইন্টারনাল ম্যান পাওয়ার যারা আছে, যেমন আমার এমপ্লয়ি, আমার ম্যানেজমেন্ট, আমার স্টাফ, আমার ওয়ার্কার, এরা হচ্ছে আমার ইন্টারনাল। কিন্তু আমরা কাজ করতেছি কাদের জন্য? আমার বায়ার বলেন, ক্লায়েন্ট বলেন, অথবা আমার বায়ার বলেন, ক্লায়েন্ট বলেন, বা আমার সারাউন্ডিংস, পরিবেশ, সোশ্যাল যারা আছে, অথবা গভর্নমেন্ট হইতে পারে, এরা সবাই হচ্ছে আমার এক্সটার্নাল। আমার পারমিশন হইতে পারে, আমার অর্গানাইজেশন বাংলাদেশে রান করার জন্য আমার গভর্নমেন্টের বিভিন্ন পারমিশন নিতে হয়, তাই না? এরা আমার এক্সটার্নাল। তো এদের সাথে ইন্টারনাল এক্সটার্নাল বোথ কমিউনিকেশনটাকে ইনশিওর করতে হবে এবং ওইটাকে অনেক স্মুথ করতে হবে। ঠিক আছে। এরপরে কি? ম্যানেজ সাপ্লাই চেইন অ্যান্ড কন্ট্রাক্টর কন্ট্রোল। আমি যে কাজগুলো করব, আমি যে আমার প্ল্যান প্রসেস অনুযায়ী করব, আমি তো নট একা একা করতে পারবো না। আমার অবশ্যই একটা সাপ্লাই চেইন আছে, আমার অবশ্যই থার্ড পার্টি আছে, আমার সাপ্লায়ার আছে, আমার কন্ট্রাক্টর আছে। তাদেরকে প্রপারলি মেনটেন করে আমার কাজটা করতে হবে। ঠিক আছে। ডুয়ের পার্টের পরে হচ্ছে অ্যাক্ট, চেক, সরি, ডুয়ের পরে হচ্ছে চেক। আচ্ছা, চেকের পার্টে আমাদের মনিটরিং মেজরে কি আছে? আমাদের যে ওই যে আমরা ডকুমেন্টেড করে রেকর্ড কিপিং করে রেখেছি, সেই ক্ষেত্রে আমাদের মনিটরিং ওইটাকে মেজার করা। আচ্ছা, একজন আমাদের ইসে কোশ্চেন করছে, এর মধ্যে তাহলে আমি দুইটা কথা বলেই ফেলি, যে ট্রেনিং এর রেকর্ডিংটা মেইল করে আহ, দেওয়ার ক্ষেত্রে আমাদের এখানে একটা আছে। আমি দেখবেন যে আপনাদের যে জুমের লিঙ্কটা দিয়েছি, ওইখানে দেখবেন যে আমার প্রিভিয়াস দুইটা ট্রেনিং, আমার ফার্স্ট ট্রেনিং ছিল হচ্ছে হাউ টু ক্রিয়েট এসওপি, আপনি একটা অর্গানাইজেশনের এসওপি কিভাবে ক্রিয়েট করবেন। ঠিক আছে। আহ ওইটা একটা ট্রেনিং ছিল, এরকম ফ্রি ট্রেনিং। এরপরে আমার সেকেন্ড ট্রেনিং ছিল ডকুমেন্ট কন্ট্রোল, আমি যে ডকুমেন্ট ক্রিয়েট করতেছি, এসওপি ক্রিয়েট করতেছি, ওটাকে কিভাবে আমি কন্ট্রোল করব। ঠিক আছে। এই দুইটা ভিডিওর লিংক দেওয়া আছে ওই মেইলে। এছাড়াও আপনি ওই মেইলে ওই ভিডিওর লিংকে গেলে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, মনির একাডেমি, আমাদের এমএসসিটি ম্যানেজমেন্ট সিস্টেম কনসালটেন্সি এন্ড ট্রেনিং এর যে সিও স্যার, ওনার চ্যানেল এইটা। ওইখানে আমাদের যত ট্রেনিং আছে সবগুলোর ভিডিও আমরা ওইখানে আপলোড দিয়ে রাখি, যেন আপনারা ইজিলি দেখতে পারেন। ইভেন আজকের ট্রেনিং এর ভিডিওটাও ওই ইউটিউবে টাইম মতো আপলোড হয়ে যাবে, আপনারা ওইখানে গিয়ে দেখতে পারবেন। নট অনলি এই ট্রেনিং, আরো আপকামিং যেগুলো থাকবে এগুলো, এবং প্রিভিয়াসলি লাস্ট 2-3 ইয়ার্স এ যত ট্রেনিং হয়েছে সবগুলোর ভিডিও আপনারা ওইখানে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি ভিডিওর লিঙ্কটাও শেয়ার করে দিব একটু পরে চ্যাট বক্সে, মানে আমাদের চ্যানেলের লিঙ্ক। পাশাপাশি হচ্ছে আমার এই ট্রেনিং এর রেকর্ড আপনি ওইখানে তো পাবেনই। আমি চ্যানেলের লিংক, নেক্সট যে মেইল, আমি প্রেজেন্টেশন সহ আহ, আমি প্রেজেন্টেশন সহ আপনাদের মেইলে দিয়ে দিব, এই প্রেজেন্টেশনটাও পেয়ে যাবেন। প্লাস চ্যানেলের লিংকও দিয়ে দিব ওই মেইলের মধ্যে, ওইখান থেকে আপনারা আমার প্রিভিয়াস ট্রেনিং সহ আহ, যত ট্রেনিং আছে ইনক্লুডিং আজকেরটা, সবগুলো ভিডিও আপনি যতবার খুশি অতবার দেখে নিতে পারবেন। ঠিক আছে। আর আরেকটা ভাইয়া যে স্মার্ট গোল সেটিং নিয়ে প্রশ্ন করেছিল, আপনার স্মার্ট গোলের নিয়েও আমাদের প্ল্যানিং এ আছে। যেমন আজকে একটা পিডিসি, একটা সিম্পল টপিক নিয়ে আমরা আলোচনা করতেছি, স্মার্ট গোল সেটিং নিয়েও বা অবজেক্টিভ নিয়েও আমরা আপকামিং একটা ট্রেনিং এর প্ল্যান করেছি। আশা করি ওইটা আপনি জয়েন করবেন, তখন আমরা ওইটা নিয়ে প্রপার একটা এরকম 2 আওয়ারের ডিসকাশন করবো। ঠিক আছে। ওইটাও ফ্রি অফ কস্ট থাকবে, আপনারা ইনশাল্লাহ ফ্রি অফ কস্টে ওইখানে জয়েন করতে পারবেন। থ্যাংক ইউ। সরি, মাঝখানে আরো কিছুক্ষণ টাইম নিয়ে নিলাম। ওকে, আমরা ছিলাম হচ্ছে চেকের পার্টে। চেকের পার্টে আমাদের উদ্দেশ্য কি? এই যে আমরা কাজটা করলাম ওইটাকে মনিটরিং করা, মেজার করা, ইভ্যালুয়েট করা পারফরমেন্সটা, আমরা যে কাজটা করলাম ওইটার পারফরমেন্সটা কতটুকু ভালো হলো মন্দ হলো,
এই জিনিসগুলোকে ইভ্যালুয়েট করা এগেইনস্ট প্ল্যান অবজেক্টিভ। আমরা ওই যে প্ল্যানিং করেছিলাম, যেই প্ল্যান অবজেক্টিভ আমরা সেট করেছিলাম প্ল্যান পার্টে, ওই অনুযায়ী তো আমরা কাজ করেছি। সেই ক্ষেত্রে আমাদের যে ওই প্ল্যানের সাথে আমরা কম্পেয়ার করে দেখবো আসলে আমাদের কাজটা কতটুকু ফ্রুটফুল হয়েছে, ওই প্ল্যান অনুযায়ী কি আমার কাজটা হয়েছে না প্ল্যানের বাইরে গিয়ে হয়েছে। ঠিক আছে, সবসময় যে প্ল্যান করলে 100% ওই প্ল্যান ফলো হবে, আমি নিজের হাতে তো কাজ করতেছি না, অনেক মানুষ এর মধ্যে ইনভলভ, তো এখানে মিসিং থাকতেই পারে অথবা আমার প্ল্যানিং এও ফল্ট থাকতে পারে। সেই ক্ষেত্রে আমরা ওই জিনিসগুলোকে মনিটর করব, মেজার করব, এবং ইভালুয়েট করার পার্টটা হচ্ছে আমাদের চেক। যে আমার 4টা স্টেপস আছে, এর একটা চেকের পার্টের হচ্ছে মেইন উদ্দেশ্যটাই হচ্ছে ওই জিনিসটাকে ইভ্যালুয়েট করা এগেইনস্ট আমাদের যে প্ল্যান অবজেক্টিভ ছিল এটা। তাহলে আমাদের চেক স্টেজের মধ্যে আমাদের কি অ্যাক্টিভিটি কি কি আছে? কন্ডাক্ট ইন্টারনাল অডিট টু ভেরিফাই প্রসেস এফেক্টিভনেস। ইন্টারনালি অডিট করা, আমার ইন্টারনাল অর্গানাইজেশনের যেহেতু ডিপার্টমেন্ট আছে, এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টকে, নট অনলি যে আমি আমারটাকে ভেরিফাই করলাম, ওইটা আমার প্ল্যানিং পার্টে আমি যখন রিস্ক অ্যানালাইসিস করব তখনই এটা আসবে, কিন্তু ইন্টারনাল অডিট হবে কি ভাইস ভার্সা, ক্রস চেক। নিজের ভুল নিজের চোখে কখনো ধরা পড়ে না। ইন্টারনাল অডিট এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টে করলে একটা থার্ড আই ভিউ পয়েন্ট থেকে ওইটাকে ভেরিফাই করা যায়। সো ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের ইন্টারনাল অডিট করা, অডিট করে ফাইন্ড আউট করা যে হোয়াটস রং, হোয়াট ক্যান উই ডু বেটার, অ্যান্ড ওয়ার ইজ আওয়ার ল্যাকিংস, তাই না? যেহেতু আমরা এখানে চেক করতেছি, আমরা প্ল্যান অনুযায়ী কাজ করলাম, কাজের পরে আমরা চেক করতেছি, চেক করার একটা স্টেপস হচ্ছে আমাদের ইন্টারনাল অডিট করে ভেরিফাই করা যে আমার যে প্রসেস ছিল ওই প্রসেসের এফেক্টিভনেস। ঠিক আছে, এরপরে কি মনিটর অ্যান্ড রিভিউ কি পারফরমেন্স ইন্ডিকেটর, যেটা আমরা কেপিআই হিসেবে জানি, যে আমার যে কাজ, আমার যে পারফরমেন্স, আমার যে জব রেসপন্সিবিলিটি, ওই অনুযায়ী আমার কাজের পারফরমেন্সের কতটুকু আমি ডেলিভার করতে পারছি। সাপোজ আমি ধরলাম যে একটা কাজ, আমার কাজ হচ্ছে ট্রেনিং করানো, আমি যে ট্রেনিং করাচ্ছি এই ট্রেনিং এর ক্ষেত্রে আমার যদি 1 থেকে 10 মার্কিং হয়, আমি ওইখানে কতটুকু পেয়েছি ওইটাকে মনিটর করা এবং রিভিউ করা যে আমার আসলে পারফরমেন্স কতটুকু, আমার পারফরমেন্স কতটা ইন্ডিকেট করতেছে, ওইটা আমিও করতে পারি অথবা আমার যে সুপিরিয়র আছে সেও করতে পারে। সুপিরিয়র করাটা বেটার, সেই ক্ষেত্রে আমার নিজের ফল তো আমার চোখে কম ধরা পড়বে, আমার যে সুপিরিয়র আছে সে এটাকে ভেরিফাই করে আমার পারফরমেন্সটাকে ইন্ডিকেট করবে, ইন্ডিকেট করে জানাবে যে আই হ্যাভ ডান, আই হ্যাভ গট 7 or 8 out of 10 অথবা 5 out of 10। তো আমার যে পারফরমেন্স ইন্ডিকেটরস আছে ওইটাকে আমি মনিটর এবং রিভিউ করব যে আমার যে প্রসেস প্ল্যান অনুযায়ী আমি কাজটা করেছি ওইটা আমি কতটুকু পারফর্ম করতে পেরেছি। এরপরে কি ইভ্যালুয়েট কমপ্লায়েন্স উইথ লিগ্যাল অ্যান্ড আদার রিকোয়ারমেন্টস। আমাদের যে কমপ্লায়েন্স বা আমাদের যে রিকোয়ারমেন্টস গুলো আছে, লিগ্যাল রিকোয়ারমেন্টস আছে, ওইটার সাথে ইভ্যালুয়েট করব। ইভ্যালুয়েট করে আমরা যাচাই বাছাই করব যে আমার যে রুলস রেগুলেশন গুলো ছিল, যেই যেই জিনিস আমার মেনে চলার কথা, ওইটা কি আমি আসলে ফুলফিল করতে পেরেছি কিনা, আমার ওই লিগ্যাল কমপ্লায়েন্সটা আমি মেনটেন করতে পারছি কিনা, এটার সাথেও আমরা ইভ্যালুয়েট করব। ঠিক আছে, এরপরে কি আছে কালেক্ট এন্ড অ্যানালাইজ কাস্টমার স্টেক হোল্ডার এবং ফিডব্যাক, যেটা আমরা কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভে ফর্ম নামে চিনি ইউজুয়ালি। যে আমি যে কাজটা করলাম, আমি যার জন্য করলাম বা যাদের জন্য আমি কাজটা করলাম, সেটা সার্ভিস হোক বা প্রোডাক্ট হোক, তার থেকে একটা ক্রিটিসিজম নেওয়া, তার থেকে একটা ফিডব্যাক নেওয়া যে আসলে আমার কাজটা কতটুকু আপনাকে স্যাটিসফাই করেছে, আপনি আমার কাছ থেকে যে প্রোডাক্টটা নিলেন আপনি ওই প্রোডাক্টের জন্য কতটুকু স্যাটিসফাই, আপনার এখানে আরো কোনো ফিডব্যাক আছে কিনা, কোনো ইমপ্রুভমেন্টের জন্য আপনার কোনো সে আছে কিনা। ঠিক আছে, আমাদের মূল গোলটা কিন্তু কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, পিডিসিএ সাইকেলের মূল গোলই হচ্ছে আমার কন্টিনিউয়ালি ইমপ্রুভ করা। সেক্ষেত্রে আমার ক্লায়েন্টের থেকে ফিডব্যাক নেওয়া যে আমার আরো কোথাও আমি আরো ভালো করতে পারতাম কিনা, অথবা হচ্ছে আমি কতটুকু ভালো করেছি, এরকম একটা ফিডব্যাক নাও। ঠিক আছে, এরপরে কি ওই যে আমরা ডাটা গুলো কালেক্ট করলাম, ইন্টারনাল অডিটের আমার একটা রিপোর্ট পাইলাম, আমার কেপিআই এর একটা রেজাল্ট পাইলাম,
আমি কমপ্লায়েন্স কে ইভ্যালুয়েট করে আমার রিকোয়ারমেন্টস ফুলফিল কতটুকু করতে পারলাম ওইটার একটা রিপোর্ট পাইলাম। কাস্টমারের থেকে আমি একটা ফিডব্যাক নিলাম। ফিডব্যাক নেওয়ার পরে কি আমি ওই ডাটাটাকে, এই যে আমার এতগুলো ডাটা হলো, ওই ডাটাটাকে আমি অ্যানালাইজ করব। অ্যানালাইজ করে ওইটার প্যাটার্ন আইডেন্টিফাই করব যে আমার কোথায় ল্যাকিংস আছে। হ্যাঁ, কোথায় আমার রিস্ক আছে, কোথায় আমার আতঙ্ক আছে, কোথায় আতঙ্ক তো না, থ্রেট মানে কি বলে এটাকে, ফল্ট হওয়ার পসিবিলিটি আছে। হ্যাঁ, ওইটাকে আইডেন্টিফাই করবো আমরা এই চেক পার্টটায় এসে। এরপরে আমাদের নেক্সট স্টেপ কি আছে? আমাদের চারটা চারটা স্টেপের প্ল্যান গেল, ডু গেল, চেক গেল, এখন আছে আমাদের অ্যাক্ট। অ্যাক্টে কি আছে? অ্যাক্টের মেইন উদ্দেশ্যটা হচ্ছে টেক কারেক্টিভ অ্যাকশন। আমরা তো প্ল্যান করলাম, ওই অনুযায়ী কাজ করলাম, কাজ করলে আমরা এটাকে চেক করলাম, ভেরিফাই করলাম, ভেরিফাই করে আমি কিছু না কিছু কারেকশন ফাইন্ড আউট করলাম, কিছু না কিছু আমার নেগেটিভনেস আমি ফাইন্ড আউট করলাম, বা কিছু অপরচুনিটিস আমি ফাইন্ড আউট করলাম যে না আমি যেটা করেছি এটা ওকে, কিন্তু এখানে আরো ভালো করার অপশন ছিল। তাহলে সেই অনুযায়ী আমি কি করব? কারেক্টিভ অ্যাকশন নিব, প্রিভেন্টিভ অ্যাকশন নিব। ঠিক আছে, যে না আমি এই ভুলটা হইছে, আমি এটাকে এভাবে কারেক্ট করলাম এবং আমি একটা প্রিভেন্টিভ অ্যাকশন নিব, যার ফলে আমার ইন ফিউচারে এই ভুলটা হওয়ার আর সম্ভাবনা না থাকে। ঠিক আছে, এই ভুলটা যেন আমি ঘটার পূর্বেই ওটাকে প্রিভেন্ট করতে পারি, যেন ওইটাকে আমি থামাইতে পারি, যে না এই ভুলটা যেন ইন ফিউচারে আর না হয়। ওই অনুযায়ী অ্যাকশন নেওয়া এবং এনশিওর করা যে আমার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট হচ্ছে। তাহলে আমার এক পার্টের মেইন উদ্দেশ্যটা কি? যে আমি যেই প্ল্যান করলাম, প্ল্যান অনুযায়ী কাজ করলাম এবং ওইটাকে ভেরিফাই করে অ্যানালাইসিস করে আমি কিছু ফাইন্ড আউট করলাম, ইমপ্রুভমেন্ট অপরচুনিটি অথবা কারেকশন, ওই অনুযায়ী ওইটার কারেক্টিভ অ্যাকশন প্ল্যান নেওয়া এবং কারেকশন করা, এবং ইন ফিউচারে যেন ওই রকম ইস্যু আর না হয় ওইটার জন্য অ্যাকশন নিয়ে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টকে ইনশিওর করাই হচ্ছে আমাদের এই যে ধাপটা, এই ধাপের মেইন উদ্দেশ্য। সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় থাকবে? আমাদের করণীয় হচ্ছে পারফর্ম রুট কজ অ্যানালাইসিস। আমরা ফর নন কনফার্মিটিস, আমরা যে নন কনফার্মিটিটা পাইলাম, যেটা আমাদের প্ল্যান বা আমাদের অবজেক্টিভের বিপরীতে, যে আমাদের নন কনফার্মিটি আসলো, যে না আমি প্ল্যান করলাম এভাবে, এটা না হয়ে অন্যরকম হয়েছে, তাহলে ওইটার রুট কজটাকে অ্যানালাইসিস করা, যে তাহলে এটা হওয়ার মেইন গোড়াটা কোথায়, কোথা থেকে এই ভুলটা শুরু হলো। নট অনলি যে আমি কাজ করতে গিয়ে দেখলাম আমার আহ, এখানে ভুল আছে, তাহলে এই ভুলটা কে করছে? অমুক করছে, অমুকের ফল্ট না। অমুক কেন করছে, সে করার আসলে রিজনটা কি, সে কি প্রপারলি ট্রেন্ড হয় নাই, বা সে কি ফুল সাপোর্টটা পায় নাই, বা তার এটা সম্পর্কে কোনো অ্যাওয়ারনেসই নাই, নাকি সে এটার জন্য যোগ্যই না, তার ক্যাপাবিলিটিই নেই এটা করার জন্য। আসলে এই যে রুট, যে কজটা একদম গোড়া থেকে এটার মেইন কারণটাকে খুঁজে বের করা, যে কেন এটা হলো। ঠিক আছে, তাহলে আমরা এক পার্টের ফার্স্ট স্টেপ হচ্ছে রুট কজটাকে অ্যানালাইসিস করা, যে কেন আমার নন কনফর্মিটি হলো। ইমপ্লিমেন্ট কারেক্টিভ এন্ড প্রিভেন্টিভ অ্যাকশন, আমার এই যে নন কনফর্মিটি আসলো এটার জন্য কারেক্টিভ অ্যাকশন নেওয়া, ওইটাকে আমার কারেকশন করা, যে আমার ভুলটা হয়েছে তাহলে এটাকে আমি কিভাবে সমাধান করব, এবং সমাধান করার পরে ওই ভুলটা যেন ইন ফিউচারে আর না হয়, এইটার জন্য আমি একটা প্রিভেন্টিভ অ্যাকশন নিব, যে আমি এমন ভাবে ওই কাজটাকে ইন ফিউচারে করব যেন যেই ভুলটা আমার হয়েছে বা যেই ইটা আছে ওইটা যেন ইন ফিউচারে সেকেন্ড টাইম হওয়ার অপশন না থাকে। ঠিক আছে, এবং ওই যে আমি কারেক্টিভ প্রিভেন্টিভ অ্যাকশন নিলাম, ওই অনুযায়ী আমাদের যত পলিসিস অবজেক্টিভ আছে, ডকুমেন্ট আছে, ডকুমেন্টেড প্রসেস গুলো আছে, আমার যত এসওপি আছে, এক কথায় ইনস্ট্রাকশন আছে, এই ইনস্ট্রাকশনের মধ্যে আমি যখন প্রিভেন্টিভ অ্যাকশন নিব আমার কিন্তু প্রসেস চেঞ্জ হবে। আমার কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন নিলে কিন্তু আমার প্রসেস চেঞ্জ হবে, আমি যেভাবে কাজটা করতাম, যেভাবে প্ল্যান করছিলাম ওখানে চেঞ্জ আনতে হবে। আর চেঞ্জ আনতে হলে কি করতে হবে? আমার যে ওই প্রসেসটা, আমার এসওপি বা পলিসি বা অবজেক্টিভস যে প্ল্যানিং এ ছিল, ওই ডকুমেন্ট গুলোর মধ্যেও আমার এই কারেক্টিভ এবং প্রিভেন্টিভ অ্যাকশন অনুযায়ী ওইটাকে কারেকশন করতে হবে, ওই ডকুমেন্টে আপডেট করতে হবে, এবং আপডেট করে যে আমার যে রিলিভেন্ট এখন যে আমার ফাইন্ডিংস গুলো আসছে ওই অনুযায়ী ওইটাকে আপডেট করে
ইমপ্রুভ করতে হবে। ইমপ্রুভ করার পরে আমাদের কি আছে, কন্ডাক্ট ম্যানেজমেন্ট রিভিউ মিটিং। এই যে আমরা কি কি ফাইন্ডিংস পাইলাম, ওই ফাইন্ডিংস এর ফলে কি কি কারেক্টিভ অ্যাকশন নিলাম, প্রিভেন্টিভ অ্যাকশন নিলাম, আর ডকুমেন্টেশন আপডেট করলাম, ওইটা নিয়ে আমার টপ ম্যানেজমেন্ট বলেন, আমার ডিপার্টমেন্ট হেডস বলেন, সবার সাথে একটা ম্যানেজমেন্ট রিভিউ মিটিং করা, সবার মতামত নেওয়া, ওইটার আমি যে কারেকশন করলাম ওইটা কতটুকু যুক্তিসম্মত, ওইটা নিয়ে আলোচনা করা, এজেন্ডা গুলো সেট করা যে আমার পলিসি আমার প্রসেসে এই চেঞ্জেস আসতেছে, এটার ফলে এটা হতে পারে বা এইটা করা যাবে কিনা। একটা মিটিং করে রিভিউ করে ওইটাকে ফাইনালাইজ করে অ্যাপ্রুভ করা। আমি ডকুমেন্ট একটা আপডেট করে ফেললাম, দ্যাট ডাজন্ট মিন যে ওইটা ইমপ্লিমেন্টেশনে চলে যাবে, এটার অথরিটির পার্ট থাকে। সো আমি যখন ম্যানেজমেন্ট রিভিউ করে সর্বসম্মতিতে ওইটার অথরাইজ নিব, তখন হচ্ছে আমার ওই কাজটা, ওই যে আমরা আপডেটেড প্ল্যানটা করছি ওইটা করার আমরা পারমিশন পেলাম, এবং ওইটা ইমপ্লিমেন্টেশনে আমরা আবার সেই প্ল্যান ডু চেক একটা চলে যাব। তাহলে কি হবে, আমার ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এর পরে আমি ওই যে ডিসিশন গুলো আমার আসছে ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এ, ওইটার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টে আমরা চলে যাব, তাই না? প্রমোট করব, আমরা ওইটাকে কন্টিনিউয়ালি প্রমোট করতে থাকবো অ্যাক্রস অল লেভেলস। ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এ টপ ম্যানেজমেন্ট থাকবে, ডিপার্টমেন্ট হেড থাকবে, কিন্তু সুপারভাইজার ওয়ার্কার লেভেলে যারা আছে, যারা সাপোর্টিং হ্যান্ড আছে, এরা কিন্তু এটা জানবে না। তাহলে আমাদের ওই ডিসিশনটা এদের মধ্যে অ্যাওয়্যার করে দিতে হবে, তাদের মধ্যে কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, যে আমরা আসলে এটা ভালোর জন্য করতেছি, আমার কন্টিনিউয়াল ইমপ্রুভ করতে হবে, বা আমার দিন বাই দিন এটাকে আরো আপডেট করতে হবে, ওই অনুযায়ী যে ইমপ্রুভমেন্টের প্ল্যান আমরা করছি বা ওইটাকে অ্যাক্রস অল লেভেল প্রমোট করা, ওইটাকে সবার মধ্যে ছড়িয়ে দেওয়া। ঠিক আছে? আচ্ছা, আমরা আহ, আমরা 10টা মিনিটের একটা ব্রেক নিব। 9টা বাজে, আমরা 9টা 15-তে আবার আপনারা লাইনে থাকেন অথবা বের হয়ে যান, 9টা 15-তে আমরা আবার জয়েন করবো, ঠিক আছে? 10টা মিনিটের একটা ব্রেক নিচ্ছি। আমাদের প্ল্যান টু চেক একটা পার্ট। জি ভাইয়া, শুনতে পাচ্ছেন? জি জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি আহ, ধন্যবাদ আপনাকে আমাকে প্লট দেওয়ার জন্য। বেসিক্যালি আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, আমি যেটা বলেছি যে স্বাভাবিকভাবে কন্টিনিউয়াল এবং কন্টিনিউয়াস দুইটা আলাদা ফ্রেজ। যেটা হলো কন্টিনিউয়াস মিন্স আমি রেগুলার যে ইমপ্রুভমেন্ট করছি, হ্যাঁ, ক্রমাগত যখন আমরা চলতেছে, আর কন্টিনিউয়াল হচ্ছে ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই ওয়ান। রাইট রাইট রাইট। এক্সাম্পল, আমি বেসিক্যালি লেবার ল নিয়ে কাজ করি। তো আচ্ছা। আমার যদি এখন একটা অ্যামেন্ডমেন্ট আসে বা নতুন একটা গেজেট আসে, সেক্ষেত্রে আমার এটা সাডেনলি আমাকে সেটা পলিসিতে অ্যাপ্লাই করতে হবে, এবং সেই অনুযায়ী আমার ইমপ্লিমেন্টেশন প্ল্যান বা অ্যাকশন প্ল্যান সাজাতে হবে। সো জি। কমপ্লায়েন্স বিষয়টা সবসময় একটা, যেমন দেখেন আপনার 9001 বা যেটাই হোক, যেটা যদি হ্যাঁ। সামনে বছর বা পরের বছর যদি কোনো চেঞ্জ আসে, সেটা আমার যেই সময় হোক সেটা আমার সাথে সাথে চেঞ্জ করতে হবে। আমার জি। সবকিছু রিসেট করতে হবে। সাডেনলি অল অফ এ সাডেন আমার যেটাই আসুক সেটা আমার চেঞ্জ করতে হ্যাঁ। হবে, আমি যখনই বিষয়টা জানতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনি যখন কন্টিনিউয়াল বলতেছেন, দ্যাট মিনস এটা একটা স্টেজ বাই স্টেজ, যে আমি এই বছর করলাম, আমার সার্কেল ইয়ার হয়তো বা সামনে বছরের সেপ্টেম্বর আচ্ছা। আমি তখন যে চেঞ্জ করব, সেটা তো আসলে অ্যাকচুয়ালি ফিট করছে না। না, এখানে এই এখানে জন্য হয়তো আপনি ফার্স্টের একটা কথা মিস করছেন। আই কমপ্লিটলি এগ্রি উইথ ইউ। কিন্তু পিডিসি এটা তো আসলে মানে আমাদের মেইন টপিকটা তো পিডিসি, তাই না? এখন পিডিসি এটা তো কিন্তু নট অনলি ফর ফুল আপনার মানে টপ টু বটম ফুল অর্গানাইজেশনের জন্য ঠিক আছে, কিন্তু এটা তো আপনি প্রত্যেকটা স্টেপ, প্রত্যেকটা প্রসেসের স্টেপে আপনি পিডিসি ইমপ্লিমেন্ট করতেছেন, তাই না? আপনি আপনি সাপোজ যে আপনি একটা প্রসেস বা আপনার অ্যামেন্ডমেন্ট এসছে, আর ধরেন একটা ক্লজই আপনি বললেন যে ক্লজ অনুযায়ী আপনি চেঞ্জ করতেছেন, আপনি যেটা বললেন, হ্যাঁ, আপনি তো ওইটা চেঞ্জ করার ক্ষেত্রেও আপনি পিটিসি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন, তাই না? জি ভাই, আরেকটা বিষয় আমার যেটা প্রথমে ইয়ে ছিল, যে আপনি যখন একটা প্ল্যান করছেন, হ্যাঁ, হ্যাঁ। প্ল্যানের আগে, হ্যাঁ, এটা আপনি বলতে পারেন যে এটা ফর স্পেসিফিক টপিক আপনি এই বিষয়গুলো বলছেন, কিন্তু প্ল্যানের আগে স্মার্ট গোল, যেটা আমি বলেছি যে
হ্যাঁ স্পেসিফিক, মিজারেবল, এই বিষয়গুলো আপনার যদি হয়, সেক্ষেত্রে আপনার যেটা চেক, এই আপনার যে লাস্টের স্টেজে, মানে থার্ড স্টেজে চেকের কথা, হ্যাঁ এই চেকের বিষয়গুলো লিমিটেড হয়ে যায় এবং রিস্কের মিটিগেশন প্রসেস গুলো খুব লিমিটেড হয়ে যায়। আপনার রিস্ক গুলো নিয়ে বেশি ভাবতে হয় না যদি আপনি প্রথমেই স্মার্ট গোল সেট করেন যে কোনো ক্ষেত্রেই, যে হ্যাঁ আমার এক্সেস অনুযায়ী, আমার যেই ইয়ার ক্যাপাসিটি, সেই অনুযায়ী আমি প্রপারলি অ্যাক্ট করছি কিনা, প্ল্যান করছি কিনা, ওই বিষয়টা একটু বলছিলাম। obviously। আচ্ছা, এখন দেখেন আমাদের প্ল্যানের পার্টে আমাদের কি ছিল, এস্টাবলিশ অবজেক্ট। আচ্ছা, প্ল্যানের পার্টে কিন্তু আমাদের অ্যানালাইজ প্রথমে কিন্তু আমার কনটেক্সট বুঝতে হবে অর্গানাইজেশন, তাই না? তারপর নিড এক্সপেকটেশন যাইতে হবে, তারপরে হচ্ছে অবজেক্টিভ মেজারেবল টার্গেট সেট করতে হবে। আমি যখন প্ল্যানিং এর পার্টে আমি স্মার্ট অবজেক্টিভ সেট করলাম, হ্যাঁ, কিন্তু আমার কথা হচ্ছে কি, ওই আমি স্মার্ট করলেই যে 100% ওইটা মানে অ্যাকুরেট হবে এরকম তো না। কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট কিন্তু অলওয়েজ থাকবেই। আপনার কন্টিনিউয়াস ওইটা কিন্তু ইমপ্রুভমেন্টের অপরচুনিটি বের হইতেই থাকবে, কারণ টাইমের সাথে সাথে আপনার প্রতিটা আহ, কি বলেন, লাইফস্টাইল বলেন, মানুষের প্রসেস বলেন, পুরো পৃথিবী তো আগে যাচ্ছে, তাই না? আমি এখন 2024 অনুযায়ী প্ল্যানিং অবজেক্টিভ করলাম, স্মার্ট করলাম, কিন্তু ওইটা যে 2026-এ গিয়ে স্মার্ট থাকবে এর তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তখন তো নিউ স্মার্ট হইতে পারে। তো আপনি অ্যাচিভেবল করছেন, কিন্তু আপনি একটা গোল অ্যাচিভ করলেন, ওই গোলটা তো আপনার, মানুষের গোল ওইটা ফিক্স থাকে না, আপনার ফিউচার গোল আরো বেশি হতে পারে। আপনি অ্যাচিভ করছেন, আপনার প্ল্যানিং ছিল যে আপনি এত 1000 পিস বা আপনি এত ম্যান পাওয়ার অর্গানাইজেশনে বাই 2025 আপনি আহ, একটা ফিক্সড অ্যামাউন্ট অফ ম্যান পাওয়ার আপনার অর্গানাইজেশনে নিবেন, কিন্তু আপনি 2025 এর এন্ডে গিয়ে দেখলেন যে আমার রিকোয়ারমেন্টস আরো বেশি, আমি আরো বেশি হইলে আমার জন্য ভালো হইতো, তাই না? তো এটা আসলে সাবজেক্টিভ বিষয়। হ্যাঁ, আপনি যতই স্মার্ট করেন, আপনার ইমপ্রুভমেন্ট অপরচুনিটি কিন্তু সব জায়গাতেই থেকে যাবে। এমন না যে আমি স্মার্ট করলে ওইটা আমার বাই চান্স ফার্স্ট টাইমেই আমার ওইটা কি বলে একদম 100% পারফেক্ট হয়ে যাবে। আই ডোন্ট থিঙ্ক সো। আপনার কিন্তু অলওয়েজ হ্যান্ড রাইজ করার কোনো স্কোপ নাই। যে হ্যান্ড রাইজ করার কোনো স্কোপ নাই। আপনার কথাটা মানে খুব ক্লিয়ারলি আসতেছে না ভাই, একটু মাইক্রোফোনটা কাছে নিয়ে বলবেন। উনি বলছেন যে হ্যান্ড রেজ করার কোনো অপশন আছে কিনা। বলতে চাচ্ছিলাম হ্যান্ড রেজ করার কোনো স্কোপ ছিল নাই, এই জন্য সরাসরি ঢুকে গেলাম। আমি হ্যাঁ জুবাই হ্যাঁ, বলেন বলতেছিলাম। বলেন, আমরা ডিসকাশনেই আছি। জি প্লিজ, জি জি আমিও জি, আপনার কাছে শুনবো ইনশাল্লাহ। আমি একটু মানে ওনার সাথে অ্যাড করি, একটু অ্যাড হই আর কি। জি, আসলে ওই যে অবজেক্টিভ যেটা, এটা তো দুই ধরনের হয়, একটা জি, হচ্ছে লং টার্ম, একটা হচ্ছে হচ্ছে আপনার শর্ট টার্ম, শর্ট টার্ম। জি, তাই না? লং টার্ম যেগুলা সেইগুলা অ্যাকচুয়ালি ওইগুলারে আমরা ওই যে বলতে পারি কোম্পানি পলিসি, ভিশন কিংবা লং টার্ম গোল আর কি। তো আচ্ছা, ওইটারই পলিসি ভেঙে ভেঙে টলিসি আমরা এগুলো ছোট তো, ছোট হ্যাঁ, পলিসি ইয়ারলি এগুলো তো বেসিস আসলে হচ্ছে আমাদের গোল না। গোল তৈরি করি, স্মার্ট গোল। হ্যাঁ, তো জি, আপনার যেটা মানে ইয়ারলি অ্যাচিভ হয়ে যাচ্ছে, ওইটা জি, তো আসলে আপনার যেটা ওই যে একদম লং টার্ম যে গোল, ওইটা তো অ্যাচিভ হচ্ছে না। আপনার তো গোল দুইটা সেট করতে হবে। হ্যাঁ। জি। না, আমাদের তো মানে এই ছিল কিনা এটা আমি একটু দেখি। এখানেই কোথায় আমি কথা প্রেক্ষিতে একটু আগে বলছিলাম যে আমার কিন্তু পিডিসি এর জিনিসটা আসলে কি, এটা একটা মেথড, তাই না? মেথড অনেক রকম হইতে পারে, কিন্তু এটা একটা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের প্রভেন মেথড, যেটা ফলো করে সবাই এটার একটা বেনিফিট পাচ্ছে, এবং একটা আইএসওর মতো একটা অর্গানাইজেশন যার স্ট্যান্ডার্ডের মেইন এটাকে ব্যাকবোন হিসেবে নিছে, ঠিক আছে? ইমপ্রুভমেন্ট ইমপ্রুভমেন্ট অর্গানাইজেশন। যে আপনার অর্গানাইজেশনের ইমপ্রুভমেন্টের জন্য এটা আপনার একটা মেথড। এখন এই মেথডটা তো আপনাকে বলে নাই যে আপনি লং টার্ম, শুধু অনলি লং টার্মের জন্য নিতে পারবেন অথবা শুধু শর্ট টার্মের জন্য না। এটা আপনি প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা প্রসেসে, হ্যাঁ, আপনি সাপোজ ছোট একটা কাজ করবেন অর্গানাইজেশনে, সেই ক্ষেত্রেও এটা করতে পারেন। আবার একটা বড় ডিসিশন মেকিং এ যাচ্ছেন, সেই ক্ষেত্রেও এটা করতে পারেন। এটা নট অনলি এমন যে শুধু টপ ম্যানেজমেন্টই নিবে, এছাড়া অন্য কেউ পিডিসিএ করতেই পারবে না, এমন কি আমি কিছু বলেছি? না না। তাই না? আপনি
অবজেক্টিভ সেট করছেন, আপনার টপ ম্যানেজমেন্ট আপনার ডিপার্টমেন্টের জন্য একটা অবজেক্টিভ গোল সেট করে দিছে। হ্যাঁ, এখন ওই অবজেক্টিভ সেট করার পরে আপনি তো ওই প্রসেসের একটা প্ল্যান করবেন যে আমি অবজেক্টিভ নিলাম। আহ রিফাত ভাই, আপনি যে কোনো একটা অবজেক্টিভের নাম বলেন, আমরা ডিসকাস করতেছি এখানে, আমারও ভুল থাকতে পারে, প্লিজ কারেক্ট মি। আপনি যে কোনো একটা অবজেক্টিভ আমাকে বলেন আপনার ডিপার্টমেন্টের অনুযায়ী, যে আমি এই গোলটা নিছি, আমি এই একটা স্মার্ট অবজেক্টিভ সেট করছি, যে কোনো একটা। আচ্ছা ভাই, আমি 1 মিনিট সময় নিচ্ছি। হ্যাঁ, তো জি, জি, যেটা হয় যে আপনি জানেন যে গার্মেন্টস সেক্টরে প্রত্যেকটা হ্যাঁ, বিষয় আপনার পয়সা হিসেব করে সবকিছু ক্যালকুলেট হয়। হ্যাঁ, 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 আমার obviously। আন্ডারস্ট্যান্ডিং এ ভুল থাকলে আপনি বলবেন। আমার না, ধরেন না, না, অবশ্যই। বায়ার রিকোয়ারমেন্ট আসলো যে আমার একটা রেট্রোফিটিং করতে হবে, হ্যাঁ, একটা পার্ট। হ্যাঁ, এখন হ্যাঁ, আমি যদি আমি যেটা বলছিলাম যে প্রত্যেকটা যখন আমরা আহ, হিসাব করছি যে আমাদের পয়সা অনুযায়ী আমি যে পয়সাটা ইনভেস্ট করব সেটা আমার সাস্টেনেবল কিনা, হ্যাঁ, অ্যাজ এ লং রান সাস্টেনেবিলিটি এনশিওর করছে কিনা। ইন দ্যাট, অবশ্যই। আমি যদি ভাবি যে আমি বাইরের জন্য রেট্রোফিটিং করলাম, প্ল্যান ডু চেক অ্যাক্ট করলাম, হ্যাঁ, কিন্তু এটা আমার ভবিষ্যতে আমার ইয়ে আছে, যে প্ল্যান আছে যে আমি হয়তো ওয়ালমার্ট বা আরো কোনো বড় বায়ারকে আমি আমার এখানে ইন করার চেষ্টা করব। হ্যাঁ, সেক্ষেত্রে আমার তো লং রান সাস্টেনেবিলিটি এনশিওর করছে না। তো এখানে আমি প্ল্যান ডু চেক অ্যাক্ট করলাম, কিন্তু আমার স্মার্টলি আমি সেটা বিহেভ করছি না। স্মার্টলি আমি আচ্ছা, এই একটা হচ্ছে আপনার না, একটা প্ল্যানটা রেট্রোফিটিং হচ্ছে না। করতে হবে। আপনি বলতেছেন যে আপনার ইন দা মিন টাইম আপনার ওই যে লং টার্ম যে প্ল্যান, এর মাঝখানে আপনার একটা কোনো রেট্রোফিটিং করতে হচ্ছে, এম আই রাইট? রাইট। আচ্ছা, ওকে, ফাইন। এখন এখানে কি কোথাও বলা আছে যে মানে কোন স্ট্যান্ডার্ডে কি এভাবে বলা আছে যে আপনি রেট্রোফিটিং এর ক্ষেত্রেও প্ল্যান টু চেক করতে পারবেন না? আপনি রেট্রোফিটিং করবেন, আপনার একটা রেট্রোফিটিং করতে হচ্ছে, সেই ক্ষেত্রে আপনি তো ওই কাজটাকে রেট্রোফিটিং যে করবেন ওইটার জন্য তো আপনার একটা প্ল্যান দরকার। অবশ্যই। ওই ওই যে আপনি রেট্রোফিটিং করতেছেন, ওইটা আপনি কিভাবে করবেন ওইটার জন্য তো আপনার একটা গোল সেট করা লাগবে, যে না আমি এটা রেট্রোফিটিং করতে গেলে আমার এই জায়গায় এই কারেকশন করতে হবে, ওইটাও আপনার একটা প্ল্যানিং। আপনি ওই রেট্রোফিটিংটা করতেছেন, ওইটাও আপনার একটা ডু। ওইটা যে আপনি রেট্রোফিট করছেন ওইটার আসলে ফিডব্যাক কি আসছে, ওইটা আসলেও কি রেট্রোফিট প্রপারলি হয়েছে, ওইটা আপনার চেক। আপনি চেক করে রেট্রোফিট করে সাপ্লায়ারকে দিলেন, সে একটা ফিডব্যাক দিল, ওইটা আপনার ওই অনুযায়ী আপনি আবার ফিউচার আপনার প্ল্যানিং ঠিক করলেন যে না এরপর থেকে আর ওই কাজ করা যাবে না, আমার এই রেট্রোফিট যেভাবে করছি এই অনুযায়ী কাজ করতে হবে, ওইটা আপনার অ্যাক্ট। আমি কি আমার আমার পয়েন্টটা বুঝাইতে পারছি কিনা? আপনার কন্টিনিউয়াল আর কন্টিনিউয়াস দুইটা কাছাকাছি, এটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার তো হচ্ছে আপনার ফ্লো আছে, ফ্লোটা কন্টিনিউয়াস যে কোনো টাইমে পড়ে যেতে পারে, কিন্তু কন্টিনিউয়াল এটা পড়বে না। হ্যাঁ, আচ্ছা, আমি যদি একটা মানে ভিজুয়াল আপনাদের দেখাইতে পারতাম, ধরেন এটা একটা হুইল, তাই না? এটা আমার পিডিসিএ সাইকেলটা, এম আই রাইট? হ্যাঁ, মানে দেখতে হ্যাঁ, আর হ্যাঁ, আমার কন্টিনিউয়াস আমি কমপ্লায়েন্স যাচ্ছি হচ্ছে এই আমার রাস্তা, তাই না? আমার এখানে কন্টিনিউয়ালি যাইতে হবে। এখন আমি এই হুম, হুইলটাকে যদি এইভাবে মানে আমি ঘুরাইতে ঘুরাইতে, এই যে আমার প্ল্যান ডু চেক এক প্ল্যান ডু চেক এক করতে করতে আমি ঘরে যাই, তাহলে কি আমি সামনে আগাচ্ছি না? হ্যাঁ, অবশ্যই। আমার পয়েন্টটা ওইটাই, আমার যে শুধু মানে আমি এই ইন্টারনাল অডিট বছরে একবার করলাম, আমি প্ল্যান টু চেক এক বছরে একবার করলাম, এরকম তো কোনো ম্যান্ডেটরি নাই। আপনি প্রতিটা ধাপে ধাপে করার কে মানা করছে? আপনি রেট্রোফিটিং করবেন, আচ্ছা আপনার এই সোশ্যাল কমপ্লায়েন্সের পার্টেই আপনার শুধু বছরে একবার বিএসসি অডিট আসছে, তখনই আমি প্ল্যান টু চেক এক করলাম, সারা বছর আর কোনোই নাই, এমন তো না। আপনার অডিটে একটা ফাইন্ডিংস আছে, ওই ফাইন্ডিংসটা আপনার কারেকশন করতে হবে, ওটা হয়তো 2 দিনের প্রসেস অথবা 1 দিনের প্রসেস, আপনি ওইটার জন্য প্ল্যান টু চেক করেন না, মানা করছে কে? মানে আমি ক্লিয়ার কিনা, মানে আমার থিঙ্কিং এটা বলতেছে, এম আই রাইট রিফাত ভাই? শিওর ভাইয়া, ঠিক করুন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসলে এভাবে ইন্টারেক্ট করলে আমারও ভালো লাগে, আপনাদেরও ভালো লাগে, আর একা একা পড়ে গেলে আসলে নিজের মধ্যে একটা বোরিংনেস চলে আসে। আচ্ছা, এখন দেখেন আমাদের যে 3টা স্ট্যান্ডার্ড নিয়ে আমরা কথা বলি, এটা হচ্ছে আইএসও 9001, 14001, 45001, এই 3টা পার্ট নিয়েই তো আমাদের বেশি আলোচনা সমালোচনা, তাই না? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখেন আমাদের কি কি আইএসও 9001 এর ক্ষেত্রে আমাদের যে ক্লজ আছে, আমাদের ইউটিউবের যে চ্যানেল আছে ওইখানে
আপনি ISO 9, 14, 45 টোটাল ইন্টারনাল অডিটর ট্রেনিং এর ভিডিও আপনি পুরা ডে লং মানে 5 ঘন্টার ভিডিও পেয়ে যাবেন। এ তো টু জেড। আমি A to Z ওইটা আপনার কোনো মানে দেখতে কোনো টাকা দিতে হইব না, ঠিক আছে? তো ফ্রি ফ্রি। হ্যাঁ, ফ্রি ফ্রি। এখন এই জন্য আমি এখানে আর ক্লজ নিয়ে বেশি আগাইলাম না, কারণ ক্লজ শুরু করলে একটা স্ট্যান্ডার্ড বলতেই সারাদিন লাগে। তো এই 2 ঘন্টার ট্রেনিং আসলে ওই টপিকে যাইতে পারতেছি না, আপনারা ওইখানে দেখে নিয়েন। কিন্তু বিষয়টা হচ্ছে আমি এখানে শর্ট করে ব্রিফ করতেছি। 9001 এর ক্ষেত্রে ক্লজ ইভেন 3টা স্ট্যান্ডার্ডে ক্লজ 4 নাম্বার থেকে প্রথম পার্ট গুলো তো থাকে ইন্ট্রোডাকশন, আপনার কি বলে টার্মস এন্ড ডেফিনেশনস এইসব। ক্লাস 4 to 7 হচ্ছে আপনার প্ল্যান পার্টের মধ্যে পড়ছে। প্ল্যান পার্টের মধ্যে কি কি আছে? আপনার অর্গানাইজেশনাল কনটেক্সট এন্ড অবজেক্টিভ, ইন্টারনাল আইডেন্টিফাই রিস্ক এন্ড অপরচুনিটি, কিউএমএস প্রসেসের মধ্যে আপনার যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম, আপনার ম্যানেজমেন্ট সিস্টেমের যে প্রসেসের রিস্ক এন্ড অপরচুনিটি আছে। এটা অনেকে মনে করে কি শুধু হেলথ এন্ড সেফটি রিস্ক। না, আমি কাজটা করতেছি, আমি ম্যান পাওয়ার রিক্রুট করতেছি, আমি একটা HR ডিপার্টমেন্টের লোক, আমি আমার লোক টিকতেছে না, এটাও তো আমার জন্য একটা রিস্ক, তাই না? ওই জি। অপরচুনিটির জায়গায় ফাইন্ড আউট করা, ঠিক আছে? আমার রিসোর্স কে প্ল্যানিং করা, রোল রেসপন্সিবিলিটি ডিভাইড করা, এই সবগুলো এই 4 থেকে 7 নাম্বার ক্লজের মধ্যে আছে। এই আমি যদি ISO স্ট্যান্ডার্ডটাকে ভাগ করি তাহলে 4 নাম্বার ক্লজ পর্যন্ত আমার প্ল্যানিং এর মধ্যে চলে গেছে। হ্যাঁ, এরপর আবার আচ্ছা তুষার ভাই, আমার একটা কোশ্চেন ছিল। প্লিজ। এই PDCA সাইকেল এটা কি প্রবলেম সলভিং টেকনিকের একটা কি টুলস? PDCA টা একটা মেথড, আপনি প্রবলেম সলভিং এর ক্ষেত্রেও এটা ইউজ করা যায়। এটা কিছু আসলে কিছু 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 হ্যাঁ, ক্ষেত্রে যাই। জি জি জি, এটা যায়। এটা আসলে সবকিছুর ক্ষেত্রে এটা মানে ইউনিভার্সাল একটা সাইকেল বলতে পারেন। এটাকে অনেকে কি বলে, এটার আরো কয়েকটা নাম আছে। যেমন আহ, আহ, অনেকে বলে ভেরিফাই বলে। এটা কিছু ক্ষেত্রে না, এটা সব ক্ষেত্রেই যায়। জি 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 জি, কারণ প্ল্যান প্ল্যান ছাড়া আপনি কোনো কাজই করতে পারবেন না। স্টার্ট প্ল্যান অবশ্যই থেকেই অবশ্যই। হয় সব কাজই। ওইটা তো আছেই। আপনি ওই মানে আমি বলতে সজীব ভাই কি আছেন? সজীব ভাই কি মিটিং এ আছেন? হ্যাঁ, আছি আছি। আচ্ছা আচ্ছা। কথা বলেন। এই সজীব ভাই কি শিনশিনের সজীব ভাই? হ্যাঁ হ্যাঁ। আরে, চেনা জানা মানুষজন। যেখানে আছে সবাই চেনা জানা তুষার ভাই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। আচ্ছা, এখন ক্লজের মধ্যে তো এগুলো বলা আছেই, ঠিক আছে? প্রবলেম সলভিং এর ক্ষেত্রে PDC এর আরেকটা নাম আছে, আমি পাইলে ওইটা আপনাদের বলে দিচ্ছি। আমি ওইটাই খোঁজার চেষ্টা করতেছিলাম। যে আমাদের একটা ট্রেনিং লাগবে তুষার ভাই, প্রবলেম সলভিং টেকনিক, এটা একটা ট্রেনিং করান আমাদের। আচ্ছা ঠিক আছে, ওইটা যদি আমি আমার থেকেও ভালো কেউ কেউ পাই অবশ্যই সাপোর্ট করব। আর আমি পারলে তো ইনশাল্লাহ, আপনারা যে আমার এতটুকু যোগ্য করছেন এটাই অনেক। দাঁড়ান হ্যাঁ, এটা। ওটা ফ্রি, ওটা ফ্রি না করা লাগবে না, ওটা ফ্রির দরকার নাই, আপনি একটা ট্রেনিং করান। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। প্রবলেম সলভিং টেকনিক ওটা একটা ভালো একটা জিনিস। হ্যাঁ, আবার এই যে স্মার্ট গোল, আজকে এটা আমার মাথায় আসলো যে স্মার্ট গোল বা অবজেক্টিভ সেট করা নিয়ে প্র্যাকটিক্যাল ট্রেনিং করতে পারি। আহ, সেটা হচ্ছে যে কিভাবে আমরা মানে ডকুমেন্টেশন আকারে অবজেক্টিভস বা গোল সেট করতে পারলাম না। আচ্ছা, হুম। প্রবলেম সলভিং এর ক্ষেত্রে এই PDCA এর আবার অনেকে আমি এটা মানে ই কইরা পাইলাম, ডিমিং সাইকেল যে কথাটা বলছি, এই ডিমিং সাইকেল হিসেবে এটাকে কাউন্ট করে অনেকে। হ্যাঁ, প্রবলেম সলভিং এর ক্ষেত্রে ওই PDCA ওয়ার্ডটা ইউজ না করে ডিমিং সাইকেল অথবা PDCV নামে একটা ই আছে, ভেরিফাই। ঠিক আছে, প্ল্যান ডু চেক ভেরিফাই। ভেরিফাই। হ্যাঁ, হ্যাঁ ওইটা হ্যাঁ। ওইটা হচ্ছে আপনার প্রবলেম সলভিং এর ক্ষেত্রে বেশি কাজে লাগে। আমি ওই ওয়ার্ডটা বলতে গিয়ে ফেলছি। তারপর 5Y আছে, 5W। জি জি। আচ্ছা, এখন তাহলে ক্লজ গুলার দিক থেকে আগাই। অলরেডি 9:30 বেজে গেছে, সামনে আরো আছে। তো ডু এর ক্ষেত্রে আমাদের ইমপ্লিমেন্ট অপারেশনাল কন্ট্রোল, প্রোডাক্ট সার্ভিসের ক্ষেত্রে ডেলিভারি পার্টটা, ইনশিওর কমিউনিকেশন, ঠিক আছে? ক্লজ 8 এর পার্টগুলো যেগুলো আছে। তারপরে চেকের ক্ষেত্রে কি আছে? আমাদের মনিটরিং, মেজারিং পারফরমেন্স, আমাদের ক্লজেই বলা আছে, এটা ক্লজ 9 এ। কন্ডাক্ট ইন্টারনাল অডিট, গ্যাদার অ্যানালাইসিস, কাস্টমার ফিডব্যাক, এইসব কিছু ক্লজ 9 এ আছে। এরপরে আমাদের অ্যাক্টিভ পার্টি আছে, কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন, নন কনফর্মিটি,
কন্ট্রোলিং, ম্যানেজমেন্ট রিভিউ, মিটিং, এই সমস্ত জিনিসগুলা 9001 এর ক্ষেত্রে। ঠিক সিমিলারলি যদি আমরা 14001 এর ক্ষেত্রে দেখি, অলমোস্ট সিমিলার, জাস্ট হচ্ছে ওইখানে আমাদের রিস্ক এন্ড অপরচুনিটির জায়গায় আমাদের কি আছে, সিগনিফিকেন্ট আইডেন্টিফাই সিগনিফিকেন্ট এনভায়রনমেন্টাল অ্যাসপেক্ট ইমপ্যাক্ট, তাই না? আহ, একই ক্লস 4 থেকে 7 পর্যন্ত। তারপর আমাদের লিগ্যাল কমপ্লায়েন্ট অব্লিগেশনস কি কি আছে, এনভায়রনমেন্টাল অবজেক্টিভস, গোলস সেট করা। তারপরে ডু এর ক্ষেত্রে আমাদের কি আছে, ক্লজ 8 এ এসে ইমপ্লিমেন্ট অপারেশনাল কন্ট্রোল, মেজারিং সিগনিফিকেন্ট অ্যাসপেক্ট, আমার যে অ্যাসপেক্ট ইমপ্যাক্ট হচ্ছে ওইটার কন্ট্রোলিংটা আমরা কিভাবে করবো ওই পার্টটা। এস্টাবলিশ মেইনটেইন এমার্জেন্সি প্রিপেয়ারনেস, আমাদের এমার্জেন্সি প্রিপেয়ারনেস যে টিম আছে বা ওইটার যে রেসপন্স কি হবে, তারা কিভাবে কাজ করবে, এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করা। চেকের ক্ষেত্রে কি আছে ক্লজ 9 এ, মনিটরিং, মেজারমেন্ট, এনভায়রনমেন্টাল পারফরমেন্স, হ্যাঁ, ইন্টারনাল অডিট। অ্যাক্টের ক্ষেত্রে ওই সিমিলার, এনভায়রনমেন্টাল প্রোগ্রাম বেসড ফাইন্ডিংস করা, আমার কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া, রিভিউ করা, ম্যানেজমেন্ট রিভিউ মিটিং করা, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টে কাজ করা। হেলথ এন্ড সেফটির পার্টে জি আরেকটা কমেন্টে কি যে, আচ্ছা আমার ভয়েস কি ক্লিয়ার না জুবায়ের ভাই? বা অবশ্যই ক্লিয়ার। আচ্ছা, তাহলে মনে হয় রিফাত ভাইয়ের ওই জায়গায় নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে। না ভাই, নেট প্রবলেম, যারা জি, ওয়াইফাই যারা আছে নেট প্রবলেম। আচ্ছা আচ্ছা। হেলথ এন্ড সেফটির পার্টে আমাদের ওই সিমিলারই, আমাদের হ্যাজার্ড আইডেন্টিফাই করা, যা আমরা হীরা নামে অনেকে চিনি, হীরা করা, রিস্ক এন্ড অপরচুনিটিস আইডেন্টিফাই করা, এখানে কি বলে হ্যাজার্ড অ্যানালাইসিস, রিস্ক আইডেন্টিফিকেশন। তারপরে কি লিগ্যাল অব্লিগেশন, হেলথ এন্ড সেফটির পার্টে কি কি আছে, বা আমাদের দেশের প্রেক্ষাপটে তো ম্যানেজমেন্টের থেকে মানে লিগ্যাল রে বেশি ভয় পায়, সিস্টেম দিয়ে কি করব, আমাদের লয়ে যা বলছে আর ওই কি অডিটে যা বললে ওইটাই। ওই অনুযায়ী আমাদের লিগ্যাল রিকোয়ারমেন্টস ফুলফিল করা, অবজেক্টিভস, গোল, প্ল্যান, নেসেসারি রিসোর্স ফাইন্ড আউট করা। আমাদের ইমপ্লিমেন্টেশন ওই সেম ক্লজে ডুয়ে, ক্লজ 8 এ যা বলা আছে, ইমপ্লিমেন্টেশন, অপারেশনাল প্ল্যানিং, কন্ট্রোল, এস্টাবলিশ ইমার্জেন্সি প্রিপেয়ারনেস, রেসপন্স প্রসিডিওর, ট্রেন, হেলথ এন্ড সেফটি ট্রেনিং এর পার্টটা, ডেভেলপমেন্টের পার্টটা। চেকের ক্ষেত্রে কি মনিটরিং, মেজারিং পারফরমেন্স, কেপিআই ফাইন্ড আউট করা, কন্ডাক্ট ইন্টারনাল অডিট করা। অ্যাক্টের ক্ষেত্রে আমাদের ওসাস প্রোগ্রাম, অকুপেশনাল হেলথ এন্ড সেফটি যে প্রোগ্রাম আছে, কন্ট্রোল গুলো করা, কারেক্টিভ অ্যাকশন, প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া, ম্যানেজমেন্ট রিভিউ মিটিং করা, মিটিং এর ফাইন্ড আউট অনুযায়ী কাজ করা। এই আমার ওভারঅল যে আইএসও স্ট্যান্ডার্ডের সাথে ক্লজ অনুযায়ী এটাকে অ্যালাইন করা। পিডিসি এটা মানে ব্যাকবোন হিসেবে কিভাবে আছে, কোন ক্লজের আন্ডারে কিভাবে আছে, এটা এটা আপনার আমাদের আইএসওর যখন ট্রেনিংটায় থাকবেন বা দেখবেন অনলাইনে, অটোমেটিক ওইটা আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। সব পাশাপাশি আমি এই প্রেজেন্টেশনটাও দিয়ে দিচ্ছি, যেহেতু আমাদের টাইম কম, আমি এখানে ক্লজ নিয়ে আর বেশি কথা আগাইলাম না, ঠিক আছে? এরপরে ওকে আমাদের ওকে। কি ইন্টিগ্রেটিং পিডিসিএ সিস্টেম অ্যাক্রস সিস্টেম, কারণ আমি প্রত্যেকটা ক্লজ নিয়ে যদি আইএসও 3 স্ট্যান্ডার্ডের কথা বলতে চাই 3 দিন সময় লাগবে। আর আমার থেকেও আমার গুরু আছে মনির স্যার, ওনার ট্রেনিং এ যেহেতু ফ্রি ইউটিউবে দেওয়া আছে, ওইখান থেকে ভালো মতো মন মতো দেখে নিতে পারবেন, টাইনা টাইনা দেখে নিতে পারবেন। আর যদি ওইখানেও কোনো প্রশ্ন থাকে, আমার একটা মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আমার নাম্বারে, অথবা আমাদের এমএসসিটির যে কোনো একটা মেইল দিবেন, রেসপন্স ইনশাআল্লাহ পেয়ে যাবেন, ঠিক আছে? ওকে ওকে। পিডিসি অ্যাক্রস সিস্টেম, এখন আমি অনেকে বলতে পারে যে আমি 3টা স্ট্যান্ডার্ডের জন্য 3বার করব, সবই তো সিমিলার, তাই না? মানে ব্যাকগ্রাউন্ড তো সিমিলার, স্ট্রাকচার তো সিমিলার, তাহলে ওই 3টা স্ট্যান্ডার্ড যারা আইএমএস নিয়ে কাজ করতেছে, এটাকে অনেকে আইএমএস নামে চিনি আমরা, ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেম, তাহলে আমার ইন্টিগ্রেশনের ক্ষেত্রে আমি পিডিসি এটা নিয়ে কিভাবে কাজ করব, তাই না? তাইলে আমাদের অ্যালাইন করতে হবে জি। প্রথমে কি করতে হবে, আমার কমন প্রসেস যেগুলো আছে, যেমন কি আমার কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে কি রিস্ক এন্ড অপরচুনিটিস ফাইন্ড আউট করা, এনভায়রনমেন্টের ক্ষেত্রে কি অ্যাসপেক্ট ইমপ্যাক্ট ফাইন্ড আউট করা, আমার যেমন হেলথ এন্ড সেফটির পার্টে কি হ্যাজার্ড আইডেন্টিফিকেশন করা। তাহলে এই কমন প্রসেস যেগুলোকে আছে, এটাকে অ্যালাইন করে ফেলা, তাই না? যেমন কি রিস্ক অ্যাসেসমেন্ট, কমপ্লায়েন্স, ডকুমেন্টেশন, ট্রেনিং আমি করাইলাম, কিউএমএস ইএমএস একটা ফরম্যাটের মধ্যে নিয়ে আসলাম। এই যে অ্যালাইন করে ফেললে কি হবে, 3টা স্ট্যান্ডার্ডকে আমি এক পিডিসি এর মাধ্যমে ইন্টিগ্রেশনে একটা স্ট্রাকচারে নিয়ে আসতে পারলাম।
এরপরে কি, ডেভেলপ ইন্টিগ্রেটেড অবজেক্টিভ টার্গেট করা। আমি যখন অবজেক্টিভ গোল সেট করলাম, ওইটা আমি আমার ম্যানেজমেন্ট সিস্টেমের পার্টেও রাখলাম, কোয়ালিটি পার্টেও রাখলাম, হেলথ এন্ড সেফটির পার্টেও রাখলাম, এনভায়রনমেন্টাল পার্টেও রাখলাম। একটা ফরম্যাট, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট স্ট্রাকচার রেডি করলাম, যেটার মধ্যে আমার কোর যে আমার কমন প্রসেস গুলো আছে, আমার রিস্ক অপরচুনিটি বললাম, একটা ফরম্যাট আমি রেডি করলাম, যেটার মধ্যে আমার এনভায়রনমেন্টাল আসপেক্ট ইম্প্যাক্ট আমি ফাইন্ড আউট করতে পারবো, কোয়ালিটি ম্যানেজমেন্টও ফাইন্ড আউট করতে পারবো, হেলথ এন্ড সেফটিও ফাইন্ড আউট করতে পারবো, তাই না? এটা তিনটাকে অবজেক্টিভ টার্গেটের অবজেক্টিভ গোল ফাইন্ড আউট করার যে আমার গোল যে ফরম্যাট আমি রেডি করলাম, ওইটা আমি তিনটাই একসাথে ইন্টিগ্রেট করে ফেললাম। এরপর আমি অডিট করার সময় কম্বাইন করে করলাম। আমার তাইলে তিনটার জন্য আলাদা আলাদাই করতে হবে না, আমি ইন্টারনাল অডিটে রিপোর্ট করলাম, একটা রিপোর্টের মধ্যেই আমার প্রত্যেকটা পার্ট স্টেপ বাই স্টেপ চলে আসলো, আমার তিনটা রিপোর্ট করতে হইলো না, তাই না? তখন আমি ওইটার অনুযায়ী কারেক্টিভ প্রিভেন্টিভ অ্যাকশন নিতে গেলেও আমি এক রিপোর্ট দেখেই ওই অনুযায়ী আমি কারেক্টিভ প্রিভেন্টিভ অ্যাকশন নিতে বা প্রসেসের দিকে অ্যাপ্রোচ করতে পারলাম, তাই না? এটা হচ্ছে আমার ইন্টিগ্রেট করে ফেলার একটা পদ্ধতি। তারপরে কি, আমার শেয়ার যখন আমি ওই ফাইন্ডিংস গুলা যখন আমি আমার টিম মেম্বার বলেন, আমার এমপ্লয়ি বলেন, আমার স্টেক হোল্ডার বলেন, এদের সাথে আমি শেয়ার করলাম আমার ফাইন্ডিংস গুলা, আমার প্ল্যানিং গুলা, আমি কি কি ফাইন্ড আউট করলাম, ওইটা আমি কারেক্টিভ কিভাবে করলো, আমি যেই লেসন গুলা লার্ন করছি আমার এই ওভারঅল প্রসেস থেকে, আমার ইন্টারনাল অডিট থেকে, ওই লেসন গুলা আমি কিভাবে ইমপ্রুভ করব, ওইটাকে আমার যত ডিপার্টমেন্ট আছে, আমার যত এমপ্লয়ি আছে, আমার যত কি বলে ম্যান পাওয়ার আছে, এদের সাথে শেয়ার করা, যেন তারাও ওই অনুযায়ী কাজ করে এফিসিয়েন্সি ইমপ্রুভ করতে পারে, তাই না? আমি ইন্টারনাল অডিট করে ফাইন্ড আউট করলাম যে আমি এই কাজটা এইভাবে না করে ওইভাবে করলে ভালো হতো, ওটা আমি নিজের মধ্যে রাইখা দিলাম, নিজের মধ্যে রাইখা নিজে 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 প্ল্যানিং করতেছি, তাহলে কিন্তু আমার কাজ তারা তাদের মতনই করতেছে, কারণ তারা তো জানে না আমি ওভারঅল কি ফাইন্ড আউট করছি, তাহলে ওইটা অবশ্যই আমার তাদের অ্যাওয়ার করতে হবে, তাই না? তাদের সাথে ওই বিষয়গুলো শেয়ার করতে হবে। এরপরে কি, মেনটেন এ সিঙ্গেল ক্লিয়ার পিডিসিএ সাইকেল ফর অল সিস্টেম ইনস্টেড অফ সেপারেট ওয়ান্স। আমি তিনটা স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে মেইন, আমি যখন পিডিসিএ আমি ফুল স্ট্যান্ডার্ড ফলো করার ক্ষেত্রে পিডিসিএ করতেছি, আপনি স্টেপ বাই স্টেপ যখন করেন ওইটা আলাদা। আপনি একটা ছোট প্রসেসের জন্য বা একটা ছোট স্টেপের জন্য করতেছেন, দ্যাটস ডিফারেন্ট। আপনি যখন অ্যালাইন করতেছেন, সব ইন্টিগ্রেটেড করে একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসতেছেন, তখন কিন্তু একটা পিডিসিএ সাইকেল, যে আমি প্ল্যান করলে তিনটার একসাথে করব, আমি ডু করলে তিনটার একসাথে করব, চেক করলে তিনটার একসাথে করব, অ্যাক্ট করলে তিনটার একসাথে করব, যেন ওভারঅল প্রসেসটা আমার একটা ইন্টিগ্রেটেড ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে চলে আসে, ঠিক আছে? এরপরে কি, জি জি। আমাদের কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট এবং রিস্ক বেস থিঙ্কিং এর ক্ষেত্রে আমার এট এভরি পিডিসিএ স্টেজ মুভ ফ্রম রিয়েক্টিভ টু প্রোঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট, তাই না? রিয়েক্টিভ আর প্রোঅ্যাক্টিভ ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝতেছি, জুয়ের ভাই, আমার প্রিয় ভাই? আমি নামটা আগে খেয়াল করি নাই। আচ্ছা, রিয়েক্টিভ এবং প্রোঅ্যাক্টিভ বলতে আমরা কি বুঝতেছি, যে আমার একটা ঘটনা ঘটে গেছে, এরপর আমি ওটার অ্যাকশন নিলাম, তাই না? আর প্রোঅ্যাক্টিভ কি, যে আমার ঘটনা ঘটার পূর্বেই ডাক্তার চলে এসেছে, আর রোগী মারা যাওয়ার পূর্বেই ডাক্তার আসছে, আর একটা হচ্ছে রোগী মারা যাওয়ার পরে ডাক্তার আসছে। তাইলে রিস্ক বেস থিঙ্কিং আমি যখন করব, তখন আমার পিডিসিএ স্টেজটা রিয়েক্টিভ পজিশন থেকে প্রোঅ্যাক্টিভে চলে আসবে, তাই না? আমি যখন পিডিসিএ ছাড়া থাকবো, তখন আমার কি হবে, আমার থিঙ্কিং গুলা, আমার পদক্ষেপ গুলা ঘটনা ঘটার পরে হবে, আর আমি যখন প্ল্যান ডু চেক একটা থাকবো, আমার ঘটনা ঘটার পূর্বেই আমার প্ল্যানিং পার্টটা থাকবে, তখন আমার ম্যানেজমেন্ট সিস্টেমটা প্রোঅ্যাক্টিভ হয়ে যাবে, তাই না? সেই ক্ষেত্রে আমার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট হবে। তাইলে আমি রিস্ক আইডেন্টিফিকেশন করার পরে আমার ওইখান থেকে পিডিসিএ সাইকেলে আসলো, ওইখান থেকে আমার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট আসলো, আবার আমি রিস্ক আইডেন্টিফাই করলাম, এই যে আমার প্রসেসটা। তারপরে কি, আইডেন্টিফাই এন্ড অ্যাসেস রিস্ক এন্ড অপরচুনিটি রেগুলেটরি, প্রত্যেকটা পার্ট, কোয়ালিটি, এনভায়রনমেন্ট, হেলথ এন্ড সেফটি, আপনার যদি অন্য কোনো স্ট্যান্ডার্ডও থাকে, যেমন ফুড সেফটি, ফুড ম্যানুফ্যাকচারার, ফুড সেফটি হইতে পারে, আপনি আইটি কোম্পানি, আপনি সার্ভিস প্রোভাইডার, আপনার জন্য 27,000 হইতে পারে, তাই না? কিন্তু ইউজুয়ালি আমাদের জন্য 9, 14, 45 কোয়ালিটি, এনভায়রনমেন্ট, হেলথ এন্ড সেফটি, এই পার্ট গুলোই বেশি
কাজে লাগে বা আমরা এগুলোর সাথে অভ্যস্ত বেশি। সেই ক্ষেত্রে এই জায়গায় এটা বলা যে আইডেন্টিফাই রিস্ক অ্যাক্রস অল স্ট্যান্ডার্ডস। আমার যতগুলো স্ট্যান্ডার্ড আছে সবগুলোর মধ্যে আমি আইডেন্টিফাই করব যে আমার রিস্ক কি কি আছে, সেটা আমার প্রসেস রিস্ক হোক, আমার এনভায়রনমেন্টাল রিস্ক হোক, আমার হেলথ এন্ড সেফটি রিস্ক হোক। আমি একটা সিস্টেমের মধ্যে একটা রিস্ক বেস থিঙ্কিং করে যখন ওইটা রিস্ক ফাইন্ড আউট করব, আমি ওইটা অনুযায়ী যখন প্ল্যান ডু চেক অ্যাক্ট করব, আমার ওভারঅল কিন্তু কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট অটোমেটিক চলতে থাকবে, তাই না? ইউজ ডাটা অ্যানালাইসিস, কেপিআই এন্ড ট্রেড রিপোর্টস। আমি যে এই অনুযায়ী কাজ করলাম, আমি ডু করলাম, রেকর্ড কিপিং করলাম, ডু এর মধ্যেই তো রেকর্ড কিপিংটা আমাদের আছে। আমাদের কিন্তু সব রেকর্ডই আমাদের জন্য একটা ডাটা। আমাদের ডিপার্টমেন্টের পলিসি প্রসিডিউর গুলো আসলে কি? পলিসি প্রসিডিউর তো আমাদের ডিরেকশনস, তাই না? আমি কি কাজ করব, এটা আমার পলিসি। আমার প্রসিডিউরস কি, কিভাবে করবো এটা, ওই অনুযায়ী যে আমি কাজ করে রেকর্ড কিপিং করতেছি, ওইটা হচ্ছে আমার জন্য ডাটা, তাই না? আমি এই পলিসি প্রসিডিউর মাইনে একটা কাজ করলাম, ওইটার আমি ডকুমেন্টেশন করে রেকর্ড রাখলাম, ওইটাই তো আমার ডকুমেন্টেশন, ওইটাই তো আমার ডাটা। ওই ডাটাটা আমার হচ্ছে অ্যানালাইসিস করতে হবে অ্যাক্টের ক্ষেত্রে, যে আমি অ্যানালাইসিস করে আমার পারফরমেন্স ইন্ডিকেটরস ফাইন্ড আউট করে যেন আমি আমার এফেক্টিভনেসটা, আমি যে কাজটা করলাম ডাটা রেকর্ড করলে, ওই ডাটা অ্যানালাইসিস করলেই তো আমি ফাইন্ড আউট করতে পারতাম যে আমি প্ল্যান প্রসিডিওর পলিসি অনুযায়ী আমার অবজেক্টিভ গোল অনুযায়ী আমি কাজ করতেছি, কিন্তু আমি যেই প্ল্যান করছি আমার প্ল্যানের থেকে আমার কাজের দিকে একটু সরে গেছে, বা আমি এইভাবে প্ল্যান করছি আমার কাজটা করতে গিয়ে আমি বাধার সম্মুখীন হয়ে আমার ওদিকে চলে যেতেছিল, তাহলে কি আমার প্ল্যানটা ঠিক আছে না আমার করার ক্ষেত্রে ভুল আছে, তাই না? এই যে আমি ডাটাটা অ্যানালাইসিস করলে কিন্তু তখন আমি বুঝতে পারবো যে না আমার প্ল্যানিং এ ভুল, না আমার ডু এর ক্ষেত্রে ভুল হয়েছে। তাহলে আমার কারেকশনটা কি হবে? আমার কি প্ল্যানিং এ চেঞ্জ করতে হবে, না আমার ডু এর ক্ষেত্রে আমার যে প্রসেসটা আমি সেট করছি, যে আমি আমার যে স্টেপ গুলো সেট করছি যে আমি এই কাজটা এইভাবে করব, ওইটার ক্ষেত্রে আমার ভুল আছে, তাই না? এরপরে কি, রিস্ক বেস থিংকিং বা কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে আপনার এনকারেজ এ কালচার অফ প্রিভেনশন রাদার দেন কারেক্টিভ এমন অল এমপ্লয়িজ। আমার যত এমপ্লয়ি আছে, আমার যত স্টেক হোল্ডার আছে, এদের মধ্যে কি আমার প্রিভেনশনের কালচার গড়ে তুলতে হবে, যে না আমি সমস্যা হওয়ার পূর্বেই আমার রিস্ক বেস থিঙ্কিংটা থাকতে হবে, যে আমি এইভাবে কাজ করলে কি আসলেই এটা আমার জন্য ভালো হবে না খারাপ হবে। ঠিক আছে? পিডিসি এর যে শুধু টপ ম্যানেজমেন্টের দায়িত্ব তা কিন্তু না, প্রত্যেকটা স্টেপে প্রত্যেকটা রেসপন্সিবল পার্সনের ক্ষেত্রে এটা ইমপ্লিমেন্ট করা পসিবল। সেই ক্ষেত্রে কাটিং জুনিয়র থেকে টপ ম্যানেজমেন্ট, আপনি সাপোজ টপ ম্যানেজমেন্ট বা আপনার প্রোডাকশন ম্যানেজার বলছে কি যে কাটিং এ এই জায়গায় এই ফল্ট আছে, কাটিং এর এটা আরো ইমপ্রুভ করতে হবে, হ্যাঁ? এখন এটা যে শুধু প্রোডাকশন ম্যানেজার, প্রোডাকশন ম্যানেজার তো রুমে বসে করতেছে, সে তো কাজ করার ক্ষেত্রে সে কিন্তু মানে এট অ্যাকচুয়াল ফিল্ডে নাই, তাই না? যে কাজ করতেছে, সুপারভাইজার যে দেখতেছে ফ্লোরে আছে, সে কিন্তু কাজ করতে নিয়ে একটা বাধার সম্মুখীন হইতেই পারে। সে কিন্তু এটার প্ল্যানিং, অবশ্যই সে কিন্তু এটা অ্যানালাইসিস করতে পারে, সে কিন্তু গিয়ে তার রিপোর্টিং কে বলতে পারে স্যার আমি এটা অ্যানালাইসিস করে দেখছি, আমি এই কাজটা এইভাবে না করে ওইভাবে করলে আমার আরো ভালো হয়, আমার ওয়েস্টেজ আরো কমে যাচ্ছে। তার কিন্তু একটু থিঙ্কিং করার ability আছে, কারণ সে ডে টু ডে লাইফে ওইটা নিয়ে কাজ করতেছে, সে কন্টিনিউয়ালি ওইটা নিয়ে কাজ করতেছে, সারাদিন কাটতেছেই। সে কাটতে কাটতে কি একবার তার চোখে পড়তে পারে না যে আমি এইভাবে না কাইটা আমি ওইভাবে কাটলে আমার আর একটু ওয়েস্টেজ কম হয়? হ্যাঁ হ্যাঁ সে কিন্তু তখন ওইটা টপ ম্যানেজমেন্ট অবশ্যই। তার যে সুপিরিয়র রিপোর্টিং পার্সন আছে তাকে ইনফর্ম করতে পারে। তাহলে কি সেই অনুযায়ী প্ল্যানিংটা চেঞ্জ হইতে পারে না? সে কিন্তু প্ল্যান করে হতে পারে। এই কাজটা করে তার রিপোর্টিং, তার ক্ষেত্রে ডু হবে কি তার যে রিপোর্টিং বস আছে তাকে জানানো, ওই অনুযায়ী অ্যাক্ট করা, তাদের অথরিটি নেওয়া, তাই না? তো সেও তো ওইটা একটা পিডিসি সাইকেল ফলো করতে পারে। এখন সে যদি সম্পর্কে নাই জানে, আমার টপ ম্যানেজমেন্ট যদি তাকে ওই অনুযায়ী ইনফর্মই না করে, তাই না? সে ওই কালচারটাই যদি অর্গানাইজেশনে গড়ে না তুলে যে না এই সমস্ত সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব শুধু ম্যানেজারের, এটা তোমরা পারবা না, হ্যাঁ, এটা তোমাদের বলার কোনো অধিকার নাই, তাহলে কিন্তু আপনারা ওই মানে ওই নেগেটিভ মাইন্ডসেট সীমাবদ্ধ থাইকা যাবেন। আপনার অল এমপ্লয়িজ এর মধ্যে ওই কালচারটা গড়ে তুলতে হবে, তাই না? ফুল যখন আপনি প্রিভেনশনের কালচার অবশ্যই। না, সে বুঝতে পারলো যে সে আমি এই কাজটা করার পূর্বে আমি এইভাবে না করে ওইভাবে করলে ভালো হবে, সে কিন্তু তাহলে
করে ভুলটা ফাইন্ড আউট করবে না যে আয় হায় এমনি গাইডা লাইছে আমার ওয়েস্টেজ বাইরে গেছে না, তার কিন্তু প্রিভেনশনের থিঙ্কিং চলে আসতেছে আগে থেকেই, ভুল করার আগেই। আমি ভুল করে কারেকশন করব এর আগেই, যখন আমার প্রিভেনশন হয়ে যাবে। একটু আগে যে ভাই আমাদের ফার্স্ট প্রশ্ন করছিল, ওনাকে অসংখ্য আবারও ধন্যবাদ। কিন্তু ওনার একটা কথার মধ্যে ছিল যে গার্মেন্টসে আমরা কি পয়সার হিসাব করি, তাই না? পয়সা হচ্ছে গার্মেন্টসে। শুধু পয়সা না, সেকেন্ডারি ভাই, হ্যাঁ শুধু পয়সা না, সেকেন্ডারি হিসাব হয়। হ্যাঁ, সেকেন্ডারি হিসাবে, এটা আমি বলছি। একটা ম্যানেজমেন্ট মানে স্ট্যান্ডার্ড মিনিট হলো এসএমবি। একটা গার্মেন্টস কিন্তু প্রোডাক্ট সেল করে না, ওই প্রোডাক্ট আরো অনেক ফ্যাক্টরি সেল করতে পারে, কিন্তু কম টাইমে ভালো মানে কে দিতে পারবে, তাই না? টাইম, লিড টাইম। তাহলে ওই টাইম যদি হয়, আমি একটা কাজ আগেই থেকেই কারেকশন মানে প্রিভেনশন প্ল্যান করে ওটা কারেক্ট করে করলাম, ওইটাই কি আমার টাইম বাঁচবে না আমি ওইটা ভুল হওয়ার পরে কারেকশন করব, সেই ক্ষেত্রে আমার টাইম বাঁচবে? কাস্টমার স্যাটিসফ্যাকশন প্ল্যানিং থেকে আসবে। আমি তারে কারেকশন নিয়ে তারে খুব টাকা বাঁচায় খুব একটা প্রোডাক্ট দিলাম, কিন্তু আমি প্রোডাক্ট দিতে দেরি করলাম, সে কি এটা নিবে? না না, বায়ার ক্লেম আসবে। তো শুধু অনলি পয়সা না, আমাদের টাইমের দিকেও করতে হবে। তো আমরা যখন প্রিভেনশনে যাব রাদার দেন কারেকশন, তখন কিন্তু আমাদের টাইম সেভিংটা অনেক বেশি হবে, যেটা আমাদের অর্গানাইজেশনের জন্য কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের পার্টে অনেক বেনিফিশিয়াল। ঠিক আছে, এরপরে কি কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট প্রজেক্ট টু স্ট্র্যাটেজিক অবজেক্টিভ, এই যে দেখেন কথায় অটোমেটিক চলে আসছে। আমি যে এই কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টটা করার প্ল্যানিং করতেছি, বা এই যে আমার প্রজেক্টটা, আমার যে স্টেপ বাই স্টেপ আমি এটা ভাবতেছি, এটা কিন্তু আমার স্ট্র্যাটেজিক অবজেক্টিভের মধ্যে ইন্টিগ্রেটেড করে ফেলতে হবে, তাই না? আমি যখন অবজেক্টিভ সেট করব, এই যে আমার পিডিসি এর ফাইন্ডিংস, আমি যে একটা করে আমি ফাইন্ডিংস পাইছি, নট অনলি সারা বছরের ফাইন্ডিংস, আমি একটা ছোট কাজ করতে গিয়ে আমি একটা প্ল্যান আমি ডু করে চেক করলাম যে আমার এটা ঠিক নাই, আমি কিন্তু আমার এই পুরো বছরে যখন অবজেক্টিভ সেট করব, আমি কিন্তু ওটা ওটার মধ্যে ইন্টিগ্রেট করে দিতে পারবো, তাই না? করলে কিন্তু আমার ওই ছোট ছোট স্টেপের ক্ষেত্রেও আমার ওইটা চলে আসলো। আমি যখন একটা ডিপার্টমেন্টের অবজেক্টিভ সাপোজ সেট করব, হ্যাঁ তাই না? জি, আমি জাস্ট ছোট একটা এক্সাম্পল দেই। আমি রিস্ক অ্যানালাইসিস করতেছি, আমি একটা ডিপার্টমেন্টের রিস্ক অ্যানালাইসিস করতেছি। এখন ধরলাম আবার ডিম বাজার এক্সাম্পলই দেই, যে আমি ডিম বাজার রিস্ক অ্যানালাইসিস করতেছি। আর আমি যদি আপনারা বলি যে ডিম বাজার রিস্ক কি, আমার একটু বলেন তো, যে কেউ আমারে বলেন ডিম বাজার রিস্ক কি কি আছে, হ্যাজার্ড কি কি আছে? হাত পড়ে যেতে পারে, গরম তেল পড়ে। আর পেঁয়াজ কাট থেকে হাত কেটে যেতে পারে। পেঁয়াজ কাটতে গিয়ে হাত কেটে যেতে পারে। আর ওইরকম আর কিছু আসে না, পূর্বে কাটবে, এই তো একটা ডিমই তো বাজার, তাই না? জি, আচ্ছা, এখন আপনি চিন্তা করেন যে এটা যখন এটা আমাদের থিঙ্কিং কোন লেভেলে ছিল, ওই যে সারা বছরের পিডিসিএ, তাই না? কিন্তু পিডিসিএ কে আমি যখন প্রত্যেকটা স্টেপে নিয়ে আসবো, এখন আপনি ডিম বাজারে ছোট ছোট স্টেপে ভাঙেন। আমি যেরকম বলছি ডিম ফ্রিজ থেকে বাইর করতে হবে, ফ্রিজ থেকে বাইর করতে গিয়ে ডিম রাত থেকে পুরা ভেঙে গেল, এটাও তো একটা রিস্ক, এটা তো কারো মাথায় আসে নাই। আমি যখন প্রত্যেকটা একটা ডিম ভাজাটা ওভারঅল একটা প্রসেস, তাই না? আমি এটাকে ছোট ছোট ধাপে ভাঙলাম, ছোট্ট ছোট্ট করে ভাঙলাম, যে আমার ডিম ফ্রিজ থেকে নিতে হবে। আমার তেলের বোতল আছে র্যাকের উপরে, তেল পড়ে গেল, ওইটা আমি পিসা পিসা খায় পড়ে গেলাম, ওইটা আমার জন্য একটা হ্যাজার্ড। আমার চুলায় তাওয়া দিতে হবে, তাওয়া দিতে গিয়ে আমি ওই র্যাক থেকে পাতিল নামাইতে গিয়ে পাতিল আমার পায়ের উপরে পড়লো, পায়ে ব্যথা পাইতে পারি, ওইটা আমার জন্য একটা রিস্ক। তাহলে আপনি চিন্তা করেন, আপনি একটা ওভারঅল প্রসেসকে যখন অ্যানালাইসিস করতে যাবেন, আপনার মাথার মধ্যে অনেক বেশি কিছু আসবে না। তো আপনি যখন প্রত্যেকটা ছোট 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 জিনিসে এই জিনিসটা ইমপ্লিমেন্ট করা শুরু করবেন, তখন কিন্তু প্রত্যেকটা পার্টের আপনি রিস্ক ফাইন্ড আউট করবেন, প্রত্যেকটা পার্টে আপনি কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট খুঁজে পাবেন। এইভাবেই তো অর্গানাইজেশনের কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট হবে। অর্গানাইজেশন তো একা চলে না, শুধু মাথা দিয়ে চলে না, প্রত্যেকটা ডিপার্টমেন্টের কি বলে একসাথে কম্বাইন্ড মিলেমিশে কাজ করার ফলেই কিন্তু অর্গানাইজেশন সাস্টেন করে। আপনার এইচআর টিম খুব ভালো, কিন্তু প্রোডাকশন টিম খুব খারাপ, অনেক ম্যান পাওয়ার দিচ্ছে, প্রোডাকশনে কোনো বেনিফিট আসতেছে না, অর্গানাইজেশন সাস্টেন করবে করবে না। আবার প্রোডাকশন খুব ভালো, কিন্তু এইচআর টিম ঠিক মতো ম্যান পাওয়ারই দিচ্ছে না, প্রোডাকশন কি সাস্টেন করতে পারবে? পারবে না।
তাহলে আমাদের যেহেতু ওভারঅল সবাই মিলেমিশে আমার সাস্টেনেবিলিটি আসতেছে, তাইলে আমার প্রত্যেকটা স্টেপে সবাই কেন পিডিসিএ করবে না? পিডিসিএ কেন শুধু ওই এইচআর অ্যাডমিন টিম অডিটের আগে গিয়া করবে, ডকুমেন্ট আকারে করবে? আর কেন হচ্ছে এটা শুধু টপ ম্যানেজমেন্টই করবে? আমি কি তাহলে সামনে আগাচ্ছি। প্র্যাকটিক্যাল এক্সাম্পল আমাদের অলমোস্ট 10টা বেজে গেছে, তারপরে জাস্ট একটা এক্সাম্পল, এই কেস স্টাডি আমি রাখছিলাম। এটা হচ্ছে যে সাপোজ আমরা প্ল্যান করছি কি কোয়ালিটির ক্ষেত্রে, আমরা এটা 3টা স্ট্যান্ডার্ডের পার্টে 3টা আছে। আমরা কাস্টমার কমপ্লেইন রিজেকশনের একটা প্রজেক্ট নিছি, এটা আমাদের গোল অবজেক্টিভ আমরা সেট করলাম যে এটা মারি। এটার ক্ষেত্রে আমাদের প্ল্যান কি হইতে পারে? অ্যানালাইসিস, পাস্ট কাস্টমারের কমপ্লেইনের রুট কজ অ্যানালাইসিস করতে হবে। এই যে পিডিসিএ সাইকেল শুরু হয়েছে কিন্তু এই চেকের থেকে ধরতে গেলে আবার পিডিসিএ তো ঘুরতেছে, তাই না? তাহলে আমার পাস্ট কাস্টমার একটা কমপ্লেইন করছে, ওইটার রুট কজ আমি ফাইন্ড আউট করলাম। আমার প্ল্যানিং পার্টেই কিন্তু ওই প্রিভিয়াস চলে আসছে, তাই না? জি। আচ্ছা, চ্যাট বক্সে আবার কি বললো? For any kind of process as per PDCA, attention must be ensured. আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই দেখেন এটা তো আমাদের একটা প্রসেস, মানে কাস্টমার স্যাটিসফ্যাকশন সেলস টিমের একটা প্রসেস, তাই না? তাহলে আমি প্ল্যানিং এর ক্ষেত্রেই আমার প্রিভিয়াসটা টানলাম, আমার ওই যে চেক অ্যাক্টের ক্ষেত্রে থেকেই আমি প্ল্যানিং এ আসলাম, তাই না? আচ্ছা, সরি। তাহলে আমি কি প্রিভিয়াস পাস্ট কাস্টমারের কমপ্লেন থেকে রুট কজ ফাইন্ড আউট করলাম, ওইখান থেকে আমি সেট এ ক্লিয়ার রিডাকশন টার্গেট, আমি ওইটার উপর বেস করে আমার রুট কজ অ্যানালাইসিস করে আমি ফাইন্ড আউট করে একটা প্ল্যানিং করব, যার ফলে আমি টার্গেট নিলাম যে আমি কাস্টমার কমপ্লেন 30% কমায় নিয়ে আসবো উইদিন 6 মান্থ। আমি স্মার্ট করলাম, তাই না? মেজারেবল অ্যাচিভেবল করলাম যে আমি উইদিন 6 মান্থের মধ্যে 30% কমপ্লেন কমায় নিয়ে আসবো। তাহলে এইটা আমার প্ল্যানিং এর মধ্যে থাকতে হবে। অ্যাসাইন অ্যাক্রস ফাংশনাল টিম এন্ড রিসোর্সেস। এখন আপনি চিন্তা করেন যে আমি সেলস ডিপার্টমেন্ট টার্গেট নিল যে তার কি করে নিয়ে আসবে, এটা কি সেলস ডিপার্টমেন্ট চাইলেই পারবে? তার প্রোডাকশনের হেল্প লাগবে না? আর কেন এই কাস্টমার কমপ্লেনটা আসছে? ওটা প্রোডাক্টের কোয়ালিটির ক্ষেত্রে হইতে পারে, টাইমের ডিলের ক্ষেত্রে হইতে পারে, কোনো অডিট ফেলিয়ারের ক্ষেত্রে হইতে পারে, তাই না? যে কোনো টিমের সাথে ওটা ইন্টিগ্রেটেড থাকতে পারে, ডিপেন্ডস অন রুট কজ। তাহলে ওই অনুযায়ী ওই কারেকশনের জন্য আমার যে টিমের যারা রিলেটেড ক্রস ফাংশনাল টিম আছে, যারা রিসোর্স আছে, এদেরকে ওইটা অ্যাসাইন করতে হবে, তাই না? এটা আমার ফুল প্ল্যানিং পার্টের মধ্যেই থাকতে হবে। এটার জন্য কে অ্যাসাইন হবে, কার রেসপন্সিবিলিটি কি হবে, কার দায়িত্ব কি হবে, কে কি কাজ করবে, কোন স্টেপে কে কাজ করবে, তাই না? তখন আমাদের ডু এর ক্ষেত্রে কি হবে যে আমি প্ল্যানিং করলাম, ফাইন্ড আউট করলাম, টার্গেট নিলাম, টার্গেট অনুযায়ী রেসপন্সিবিলিটি ভাগ করে দিলাম, ওইটা আমাদের জানাইতে হবে না? ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে যে আসলে এই ডিপার্টমেন্টের এই কাজ এইভাবে এই কাজটা করবে, আমরা প্রসেস সেট করছি এইভাবে, তাহলে এই ক্ষেত্রে এই কাজ কার, তাহলে কি ট্রেন স্টাফ অন কোয়ালিটি চেকস। এই যে পার্টে আমার কারেকশন দরকার ছিল, ওই অনুযায়ী আমার ট্রেনিং প্রোভাইড করতে হবে। ইমপ্রুভ প্রসেস এন্ড সাপ্লায়ার কন্ট্রোলস। আমার সাপ্লায়ার আমি কিভাবে কন্ট্রোল করবো, তাদের প্রসেস অনুযায়ী আরো অ্যাওয়ারনেস দিয়ে ওইটাকে ইমপ্রুভ করতে হবে। সাপ্লায়ারের যে রিকোয়ারমেন্ট ছিল ওইটার মধ্যে ইমপ্রুভ আনতে হবে। এটা ডুয়ের পার্টে। তারপর কি আপডেট ওয়ার্ক ইনস্ট্রাকশন এন্ড এসওপি। আচ্ছা, আমার আগের যে এসওপি ছিল ওই এসওপি ফলো করেই তো আমার কাস্টমার কমপ্লেন আসছে, তাহলে অবশ্যই আমার ওই প্রসেসে ওই এসওপি তে কারেকশন আনতে হবে। তাইলে ওইটা আমার ইমপ্লিমেন্টেশনের পার্টে চলে আসছে। এখন আমি কাজটা ওই আপডেট করে ওই অনুযায়ী কাজ করলাম। আমার চেক কি, আমার কমপ্লেনের নাম্বার মান্থলি, এইটা আমি 6 মাসের টার্গেট নিচ্ছি, তাইলে এই 6 মাসে আমার কমপ্লেন কয়টা আসতেছে ওইটার একটা ডাটা অ্যানালাইসিস করতে হবে। আমার মান্থলি কয়টা আসতেছে, আমি কি উইদিন অ্যালাইন আছি না আমার আবার সেই আগের মতোই বেশি আসতেছে। চলে আসছে, আমি চেক করতেছি যে আমার কি বেশি হইলো না কম হইলো, আমি যে প্ল্যান অনুযায়ী কাজ করলাম ওইটা আমার টুলটা কতটুকু সাকসেসফুল। তারপরে কি রিভিউ কাস্টমার ফিডব্যাক এবং কেপিআই ড্যাশবোর্ড। আমি ওই অনুযায়ী কাস্টমার ফিডব্যাক চেক করে আমার কেপিআই, আমার পারফরমেন্স আমি চেক করলাম, ওই অনুযায়ী চেক করে আমি আবার ইন্টারনাল অডিট করলাম, ফাইন্ড আউট করলাম যে এই যে আমি ডাটা পাইলাম, আমার কাস্টমার ফিডব্যাক কি বলতেছে, আমার কেপিআই কি বলতেছে, ওই অনুযায়ী আমি আবার ইন্টারনাল অডিট করে ফাইন্ড আউট করলাম এবং ওই অনুযায়ী আবার কাজ করলাম। হ্যাঁ, আমার 30%-এর জায়গায় আমি চেক করে দেখলাম যে আমার 25% আছে, তাহলে আমার গোল তো 30%। আমি সামনের বছরের জন্য আমার গোল আরো বাড়ায় দিব, তাই না?
আমি আরো গোল বাড়া দিলাম, অথবা আমার যে বাকি 5% আছে ওইটার জন্য আমি আবার প্ল্যানিং শুরু করলাম যে আমি ওই 5% কিভাবে এই করব। এই যে পিডিসিএ সাইকেল আমার কিন্তু কোয়ালিটির পার্টে চলে আসলো। ঠিক ওই সেম ভাবেই যদি আমি আবার একটা এক্সাম্পল দেখি এনভায়রনমেন্টের ক্ষেত্রে, আমি টার্গেট নিলাম আমি এয়ার ইমিশন কমে আনবো, আমার ফ্যাক্টরি থেকে যে পরিমাণ এয়ার ইমিশন হচ্ছে আমি কমায় নিয়ে আসবো। সেই ক্ষেত্রে আমার কি করতে হবে, প্ল্যানের ক্ষেত্রে আমার আইডেন্টিফাই মেইন ইমিশন সোর্সেস, আমার কোথা থেকে ইমিশন বেশি হচ্ছে। আমার জেনারেটর, বয়লার, আমার স্ট্যান্ডার্ড মেশিন থাকতে পারে, আমার ডাইং সেকশনে কেমিক্যাল থাকতে পারে যেটা থেকে অনেক আমি ইটিবি ছাড়াই বাইরে যাচ্ছে, অথবা আমার ওইখানে অনেক ধোয়া হচ্ছে, ওটা তো কেমিক্যালের পার্টে, তো এয়ার ইমিশন না, যেহেতু এয়ারের এক্সাম্পল দিচ্ছি আমি জেনারেটর, বয়লার বা আমার ট্রান্সপোর্টের ক্ষেত্রে আমি দেখতেছি। ওকে, তাইলে আমি আইডেন্টিফাই করলাম আমার মেইন সোর্স গুলো কোথায় আছে। তাহলে আমি একটা ক্লিয়ার ওই ফাইন্ড আউট করে ওই ওই জায়গা থেকে আমি একটা রিডাকশন প্ল্যান করব, যে আমি কার্বন ইমিশন আগামী 1 বছরের মধ্যে 15% কমায় নিয়ে আসবো। তাহলে আমার ওই কমানোর ক্ষেত্রে কি হতে পারে, আমি একটা ভিওসি স্ক্রুবার লাগাইতে পারি, অথবা আমার একটা ফিল্টারিং সিস্টেম, আমি এক্সস্টে ফিল্টার সিস্টেম লাগাইতে পারি, যে আমার কার্বন ডাই অক্সাইডটা একটা ভালো এয়ার, যেটাকে আমরা ভিওসি স্ক্রুবার চিনি অনেকে, জেনারেটর, বয়লারের এক্সস্টে লাগাচ্ছে। আচ্ছা আমি একটু মিউট করি। আচ্ছা, আমি ওই অনুযায়ী, তাইলে আমার ওইটা যদি লাগাইতে হয় এনভায়রনমেন্টের ক্ষেত্রে, আমার একটা বাজেটের আছে, ওইটা তো আমার মাগনা আসবে না। ওটার ক্ষেত্রে আমার একটা বাজেট অ্যাপ্রুভ করাইতে হইতে পারে, সেই ক্ষেত্রে আমার কিছু প্রসেস থাকবে। তারপরে ওইটার ক্ষেত্রে আমি বাজেট পাস হইলো, আমি কারে রেসপন্সিবিলিটি দিব, বাজেট পাস হইলে কে এটা দায়িত্ব নিবে, কোথা থেকে নিবে, সাপ্লায়ার ফাইন্ড আউট করতে হবে, এইরকম যে প্ল্যানিং গুলো, এগুলো আমার সব প্ল্যানিং পার্টে থাকলো। পিডিসিএ সাইকেলে যদি মিলাইতে যাই, এগুলো আমার সব প্ল্যানিং পার্ট। এর ক্ষেত্রে কি হবে, আমি ওই রিডাকশনের জন্য যে ইকুইপমেন্টটা ইনস্টল করব, ওইটা আমার আপগ্রেড, ইনস্টল, আপগ্রেডেশন, বা আমি আমার জেনারেটর, বয়লারের মেইনটেনেন্স করেও কমাইতে পারি যদি আমার প্ল্যান ওইরকম হয়। তাহলে ইমিশন কন্ট্রোলের ইকুইপমেন্ট যে আছে ওইটা আমি আপগ্রেড করলাম বা নতুন করে ইনস্টল করলাম। ওইটা ইনস্টল করার পরে ওইটা অপারেট করার জন্য আমার যে এমপ্লয়িরা আছে তাদেরও তো ওইটা অনুযায়ী ট্রেন আপ করতে হবে, যে এখন ভাই এটা লাগাইছি, এটা এইভাবে না ওইভাবে চালাইতে হবে, তাই না? তাহলে এনার্জি এফিশিয়েন্ট প্র্যাকটিস তাদের ওইটা সম্পর্কে অ্যাওয়্যার করতে হবে। এরপরে কি আপডেট এমার্জেন্সি রেসপন্স মেইনটেনেন্স প্ল্যান, ওই যে আমি নতুন একটা ইকুইপমেন্ট ইনস্টল করলাম ওইটার মেইনটেনেন্স প্ল্যান আমার করতে হবে। ওটা প্রিভেন্টিভ হইতে পারে, শিডিউল হইতে পারে। থ্যাংক ইউ। আচ্ছা, সেই ক্ষেত্রে দেখেন আমার কি হইলো, আমার প্রিভেন্টিভ, আমি ই করলাম, একটা ইকুইপমেন্ট সেট করলাম, ওইটার জন্য মেইনটেনেন্স প্ল্যান হইতে পারে, ওইটার এমার্জেন্সি কোনো থাকতে পারে, যেটার জন্য এমার্জেন্সি কোনো ইস্যু থাকতে পারে, বা ওইটার জন্য কোনো এমার্জেন্সি প্ল্যান থাকা লাগতে পারে। ওই অনুযায়ী আমি আমার এমার্জেন্সি প্ল্যান, মেইনটেনেন্স প্ল্যান আপগ্রেড করলাম আমার ডুয়ের ক্ষেত্রে। তারপর আমি চেক করলাম যে আসলে যে আমি এই জিনিসটা ইনস্টল করলাম করে আমার কি আসলে কার্বন ইমিশন কমছে। প্রতি মাসে মাসে চেক করলাম যে আমার প্রিভিয়াস ইয়ারে এরকম ছিল, এই মাসে গত মাস থেকে একটু কমছে, আরো 1-2 মাস দেখলাম কমছে কিনা। আমার যদি কমে থাকে ভালো, এখন আমি যে টার্গেট নিছি আমি 15% কমাবো, ওইটা কি আমার 15% না 10% কমছে, তাহলে কেন 10% কমলো, ওইটাই আমার আরো কি করলে আমি আসলে আমার 15% গোলে যাইতে পারবো। অথবা আমার 15% কমছে, তাইলে যেহেতু আমার 15% কমছে, আমি একটু প্ল্যান করে দেখি যে আমি ওটারে 20% করতে পারি কিনা বা 30% করতে পারি কিনা, তাই না? চেকের ক্ষেত্রে আমার কি আসলো, কম্পেয়ার এগেন্স্ট লিমিট, ইন্টারনাল টার্গেট যেগুলো ছিল, ওটা অ্যাক্টের ক্ষেত্রে কি আমি ওই অনুযায়ী আবার ওই পিডিসিএ শুরু করবো। অ্যাক্টের ক্ষেত্রে মেইনটেনেন্স শিডিউলটা আমি ফাইন্ড আউট করলাম যে আমার 15% হচ্ছে না, 10% হচ্ছে, তাইলে আমি কি ওইটাতে যদি কোনো মেইনটেনেন্স শিডিউল করে, বা ওইটা আমার কোনো ব্যাঘাত দিচ্ছে আমি ওই অনুযায়ী মেইনটেনেন্স করে, বা আমার ওইটাকে আরো অন্যভাবে কন্ট্রোল করে যদি আমি রেজাল্টে যাইতে পারি, আমি ওই অনুযায়ী কাজ করলাম চেক করার পরে, তাই না? ওইটার একটা কারেক্টিভ অ্যাকশন নিলাম যে না আমার এটা সারা বছরে এইভাবে কাজ করছে, এইভাবে না করে এইভাবে করলে আরো কমায় আনা যায়। ওই অনুযায়ী আমি কাজ করলাম, চেকের পরে আমি ফাইন্ড আউট করলাম যে না আমার টার্গেট মতো তো এটা হয় নাই, আরো ভালো করা যেতে পারতো। এইভাবে করে আবার ওই অনুযায়ী প্ল্যান করা, প্ল্যান ডু চেক, একটা এনভায়রনমেন্টের ক্ষেত্রে একটা এক্সাম্পল যে এইভাবে আমি প্ল্যানিং করে পিডিসিএ সাইকেলটা আমি একটা ছোট প্রসেসে, এটা কিন্তু সারা বছরের টার্গেট না, এটা বছরের ছিল। আমার আগের এক্সাম্পল ছিল 6 মাসের, আরো একটা কাজ হইতে পারে যেটা 1 মাসের কাজ, কিন্তু আমি প্রত্যেকটা প্রসেসের ক্ষেত্রে কিন্তু পিডিসিএ ইমপ্লিমেন্ট করতে পারি। যেমন একটা এক্সাম্পল হেলথ এন্ড সেফটির ক্ষেত্রে, দেখেন এটা কিন্তু কন্টিনিউয়াল একটা প্ল্যান, এই পিপি নিয়ে সারা বছরই ফ্যাক্টরিতে গুতাগুতি চলে, তাই না?
এখন আমি ওয়ার্ক প্লেস ইনসিডেন্ট প্রিভেনশনের একটা প্রোগ্রাম নিছি, যে আমি আমার ওয়ার্ক প্লেসে ইনসিডেন্ট জিরো বানাবো। ওইটা আমার একটা প্ল্যান। তাইলে ওইটার জন্য আমার কি করতে হবে, প্রথমে হ্যাজার্ড হিরা ফাইন্ড আউট করতে হবে, আমার কই কই হ্যাজার্ড আছে, রিস্ক অ্যানালাইসিস করতে হবে যে আমার কোন জায়গায় ইনসিডেন্ট ঘটার পসিবিলিটি আছে, ওইটা তো আগে ফাইন্ড আউট করতে হবে। ফাইন্ড আউট করে আমি একটা টার্গেট নিলাম যে জিরো, বা আমার যেই টার্গেট আপাতত আছে ইনসিডেন্ট বছরে 100টা হয়, আমি ওইটারে কমায় নিয়ে আসবো 50টায়, অথবা আমি জিরোতে নিয়ে আসবো। আমি বড় সড়ো টার্গেট নিলাম খুব। নেওয়ার পরে কি করলাম, আমি ওই অনুযায়ী রিসোর্স প্ল্যান করলাম, ওটার জন্য ট্রেনিং দিলাম, ওটার ট্রেনিং এর প্ল্যান করলাম, দিলাম তো না, ওটা ডুয়েট পার্টে আসবে। আমি ওটার জন্য প্ল্যান করলাম, প্ল্যান করে ওটার পিপি কয়টা কি লাগবে, ওইটার রিকোয়ারমেন্ট, পিপি সাপ্লায়ার কে হবে, কোন ধরনের পিপি নিব, কোনটা তার জন্য অ্যাপ্লিকেবল, কোনটা আমার ওই হ্যাজার্ড যে যে জায়গায় আছে ওই হ্যাজার্ড গুলোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, ওগুলো ফাইন্ড আউট করা আমার প্ল্যানিং এর মধ্যে আসতেছে। এরপরে কি আমি এর ক্ষেত্রে গিয়ে এই সেফটি ট্রেনিং দিলাম সব এমপ্লয়িদের, ওই ওই প্রসেসে ওই হ্যাজার্ড এরিয়ায় যারা কাজ করতেছে তাকে ওই ওই স্পেসিফিক অনুযায়ী আমি ট্রেন আপ করলাম। ট্রেন আপ করার পর কি ইমপ্লিমেন্ট কন্ট্রোল মেজার্স, আমার যে কন্ট্রোল মেজার গুলো আছে ওই অনুযায়ী ওইটা ফাইন্ড আউট করে পিপি সাইন সেফটি, ওই সাইন পোস্টিং করা, সেফটি ওয়ার্ক করা, ওইটা নিয়ে ড্রিল করা, ঠিক আছে, ওয়ার্ক প্রসিডিওরে চেঞ্জেস আনা, এই সব কিছু আমার এর মধ্যে চলে আসবে। জি, আপনি একজন প্রশ্ন করতে পিপিটি পাবেন কিনা, আপনি মেলে পিপিটি পেয়ে যাবেন, এই পিপিটির ফুলটাই আপনি মেলে পেয়ে যাবেন। ওকে, এরপরে কি আছে, চেক। চেকের ক্ষেত্রে আমাদের কি আছে, ট্র্যাক অ্যানালাইসিস করা, ট্র্যাক করা, যে আমার ইনসিডেন্ট আমি জিরো করব, এখন আমার আগে 100টা ছিল, এখন আমার 20টা আছে, তাহলে কি আমার 80% রেট, তাহলে আমি কিভাবে ওটাকে আবার জিরোতে আনতে পারি, ঠিক আছে। সার্টিফিকেটের ক্ষেত্রে জিজ্ঞেস করছেন, আচ্ছা আমাদের অনেক ট্রেনিং পেইড আছে, হ্যাঁ। ছোট্ট একটা 2 ঘন্টার ট্রেনিং, পেইড আনপেইডটা বড় বিষয় না, আসলে 2 ঘন্টার একটা ট্রেনিং করে কাউকে সার্টিফাই করাটা আসলে এটা ইথিক্যাল না, তাইলে সবাই অনেক সার্টিফিকেট হোল্ডার হয়ে যাবে, ওই সার্টিফিকেটের আসলে কোনো ভ্যালু থাকবে না। আমরা এই সমস্ত টপিক নিয়েই ডে লং ট্রেনিং করি, 1 দিন 2 দিন 3 দিনের সেশন করি, ওগুলোর ক্ষেত্রে আমরা সার্টিফিকেট প্রোভাইড করি। আসলে এই 2 ঘন্টার একটা টপিক, ওইটায় সার্টিফিকেট প্রোভাইড করলে আসলে সার্টিফিকেটের ওইরকম ভ্যালু থাকে না। কিন্তু আমি এই যে প্রেজেন্টেশনটা, ভ্যালুলেস। জি, তো ভ্যালুলেস সার্টিফিকেট দিয়ে আসলে হ্যাঁ, আমরা এখানে লার্নিং করতে আসছি, আমরা শিখবো, আমি প্রেজেন্টেশন দিয়ে দেবো, এটার ভিডিও আপনারা পেয়ে যাবেন। যদি সার্টিফিকেট রিলেটেড কোনো হয়, সার্টিফিকেট রিলেটেড আমাদের অনেক প্রোগ্রাম আছে, ওগুলো আপনি করলে অবশ্যই সার্টিফিকেট পাবেন। থ্যাংক ইউ। আমার একটা অনুরোধ থাকবে তুষার ভাইয়ের কাছে, জি অবশ্যই, প্লিজ। প্রবলেম সলভিং টেকনিক একটা পেড কোর্স করান। ঠিক আছে, মাথায় রইলো, আমারও এটা নিয়ে অনেক স্টাডি করতে হবে, অবশ্যই স্টাডি করে আমরা ইনশাল্লাহ আপনাদের এই একটা সেশন দিতে পারবো ইনশাল্লাহ। সজীব ভাই কিছু বলেন। সজীব ভাই খালি হাসে আমার দিকে। হ্যাঁ ভাই, সহমত সহমত, আপনার সাথে সহমত, একটা পেইড কোর্স চালু করেন। প্রবলেম সলভিং টেকনিক এটা একটা ভালো একটা কোর্স, এটা যারা জানে না তারা হয়তো এটা বুঝতেছে না, কিন্তু এই বিষয়ে আমি জানি, এটা একটা ভালো একটা কোর্স লাগবে। তুষার ভাই, আমি বলতে চাচ্ছি যে আমাদের কিন্তু গ্রুপে অনেকে আছে এই কোর্সটা করতে যাচ্ছে, ঠিক আছে, সেক্ষেত্রে আপনি একটু ব্যবস্থা নিয়েন। জুবের ভাই আমার সাথে একদিন কথাও বলছে। হ্যাঁ, এটা আমিও কথা তুষার ভাইয়ের সঙ্গে, তারপর সজীব ভাই বলছে, আরো অনেকে আছে, এটা নিয়ে একটা পেড কোর্স করান। ঠিক আছে, জি ইনশাআল্লাহ। আচ্ছা, এখন তাইলে আমাদের এই অ্যাক্টর পার্টি ওকে যে কন্ডিশনস, হ্যাঁ আমাদের মানে 10টার বেশি বেজে গেছে, এই জন্য আসলে একটু ই করতেছি, সবাই ছুটির দিন বাসার একটাই থাকেই। আচ্ছা, এরপরে কি কারেক্ট আনসেফ কন্ডিশন আমরা ফাইন্ড আউট করলাম, যে আমরা জিরো টলারেন্স বা জিরো ইনসিডেন্টের যে টার্গেট নিচ্ছি এখান থেকে আমাদের 80% ঠিক হয়েছে, আরো 20% আছে, তাই না? তাহলে ওইটার জন্য আমরা কি করতে পারি, আবার কারেক্ট কই কই আনসেফ আছে, ওই যে 20% ওইটা কোথায় ইনসিডেন্ট হলো ওইটাকে ফাইন্ড আউট করা, ওই অনুযায়ী আবার প্ল্যানিং করা, ওই অনুযায়ী প্রসিডিওর্স কে আপডেট করা, ওই অনুযায়ী ট্রেন আপ করা, তাই না? এই যে একটা সাইকেলে অটোমেটিক চলতেছে, কি আমি প্ল্যান করলাম যে আমার ইনসিডেন্ট আমি অফ করব, এটার ক্ষেত্রে কি কি লাগবে ওইটা আমি প্ল্যানিং করলাম, ওইটা অনুযায়ী ট্রেন আপ করলাম, তাদের যা ইকুইপমেন্ট লাগবে ওগুলো দিলামই করলাম। এখন আমি ওইটার পরে চেক করলাম যে আসলে কি আমার
যে আমি টার্গেট নিয়েছি ওটা কি ফুলফিল হয়েছে। আমি ডাটা অ্যানালিসিস করলাম যে আমি 0 ইনসিডেন্ট টার্গেট নিলাম, ওইখান থেকে আমার 80% হয়েছে, তাহলে আরো 20% আছে। তাহলে আমি এখন ওইটা নিয়ে ফাইন্ড আউট করবো, ওইটা নিয়ে প্ল্যানিং করবো যে আমার ওই 20%-এর কোথায় রিস্ক আছে, ওইটাকে কিভাবে রিমুভ করা যায়, হ্যাজার্ড কমায় নিয়ে আসা যায়, বা আমার ওইটার ক্ষেত্রে আরো কি কি পদক্ষেপ নিতে হবে, ওইটা নিয়ে আমি আবার প্ল্যানিং করলাম, ওই অনুযায়ী কাজ করলাম। এই যে কন্টিনিউয়াল প্রসেসটা দেখেন, প্রত্যেকটা স্ট্যান্ডার্ডেই প্রত্যেকটা ইসেই আপনি কিউএমএস বলেন, ইএমএস বলেন, ওসাস বলেন, আপনার কিন্তু একটা না একটা চেঞ্জ হচ্ছে না কেন? সরি। আচ্ছা, প্রেজেন্টেশনটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে তো। দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। আমি দেখতে পারতেছি না ফর সাম রিজন। আচ্ছা, আচ্ছা, এরপরে আমাদের কি আছে? আচ্ছা, আমি একটু শেয়ারটা অফ করে আবার শেয়ার দিচ্ছি, হ্যাঁ প্লিজ। আচ্ছা দেখেন, এরপরে আমাদের কি আছে? রোলস, রেসপন্সিবিলিটি এবং অথরিটি। হ্যাঁ, আমাদের তিনটার পার্টেই তো আমরা তিনটা এক্সাম্পল পেলাম। এখন আমাদের রোল রেসপন্সিবিলিটির ক্ষেত্রেও পিডিসি এটা কিভাবে কাজ করতে পারে দেখেন। টপ ম্যানেজমেন্টের কাজ কি? তারা হচ্ছে প্ল্যানিং করতেছে, ঠিক আছে, প্ল্যানিং অনুযায়ী অথরিটি দিচ্ছে, তারা অ্যাপ্রুভ করতেছে। আপনি একটা মনে করেন নিচের একটা প্রসেস থেকে একটা নিচের লোক সে একটা প্ল্যানিং দিছে, ওটা কিন্তু সে তার রিপোর্টিং রে জানাবে, সে তার রিপোর্টিং রে জানাবে, অর্গানোগ্রাম অনুযায়ী এটা টপে যাবে। আপনার ইন্টারনাল অডিট, ম্যানেজমেন্ট রিভিউ যখন হচ্ছে, ওইখানে কিন্তু ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এ টপ ম্যানেজমেন্টও থাকবে, তাদের সামনে ওটা তুলে ধরা হবে, তারা ওইটা অ্যানালাইসিস করে হচ্ছে ওইটার অনুযায়ী অ্যাপ্রুভাল দিবে। প্রসিডিওরে যে চেঞ্জ আছে, এখন মনে করেন একটা সুপারভাইজার সে একটা প্ল্যান দিছে, কথার কথা, সে তার টপ ম্যানেজমেন্টে জানাইছে, ওই ম্যানেজার কি করছে, ওই অনুযায়ী একটা এসওপি তে আপডেট করছে বা পলিসিতে চেঞ্জেস আছে, চেঞ্জেস এনে সে কিন্তু ড্রাফট রেডি করছে, ড্রাফট রেডি করে কিন্তু ম্যানেজমেন্ট রিভিউ মিটিং এ সেই টপ ম্যানেজমেন্টের কাছেই অথরিটির জন্য যাচ্ছে, তাই না? আমাদের তো একটা স্ট্রাকচার আছে, তাহলে এই স্ট্রাকচার ফলো করতে হলে কিন্তু প্ল্যানিংটা কিন্তু নিচ থেকে আসতে পারে, আবার টপ ম্যানেজমেন্টও কিন্তু প্ল্যানিং করতে পারে। টপ ম্যানেজমেন্ট ফর দ্য গ্রেড অফ অর্গানাইজেশন, সে তো প্ল্যানিং করার অথরিটি তার আছেই। তাহলে টপ ম্যানেজমেন্টের রেসপন্সিবিলিটি, রোলস রেসপন্সিবিলিটি গুলো কেমন? সে প্ল্যানিং করতেছে, অ্যাপ্রুভ করতেছে, প্রোভাইড রিসোর্স করতেছে। এখন এই এনভায়রনমেন্টে যেমন আমরা নিলাম যে আমরা একটা ভিওসি স্ক্রুবার বা আমার এয়ার এমিশন কমানোর জন্য আমি একটা ইকুইপমেন্ট ইনস্টল করব, সেই ক্ষেত্রে কি টপ ম্যানেজমেন্ট থেকে আমাদের রিসোর্স লাগবে না, ফাইন্যান্সিয়াল ব্যাকআপ লাগবে না? তো টপ ম্যানেজমেন্ট পিডিসি এর ক্ষেত্রে এই সমস্ত পার্ট গুলোতে থাকবে এবং সে রিভিউ পারফরমেন্স করবে। সে যে এই চেঞ্জেসটা আনার পরে পারফরমেন্সটা কি আসলো, তারা কিন্তু এই রিভিউইং এর পার্টটায় থাকবে যে আসলে যে আমি এটা করলাম, তারা যে এটা বললো এটা হয়েছে, এটাই রেজাল্টটা আসলে কি। মিড ম্যানেজমেন্টের কাজ কি? ইমপ্লিমেন্ট প্রসেস। টপ ম্যানেজমেন্ট একটা ডিরেকশনস দিল বা একটা ইন্ডিকেশন দিল, ওইটা ইমপ্লিমেন্ট করবে হচ্ছে মিড ম্যানেজমেন্ট। টপ ম্যানেজমেন্ট এসে তো ডাইরেক্ট ট্রেনিং এ যাবে না, ডাইরেক্ট ডিরেকশন দিয়ে ওয়ার্কারের কাজ করাবে না। মিড ম্যানেজমেন্টের কাজ হচ্ছে ওইটা ইমপ্লিমেন্ট করা এবং রেজাল্টটাকে মনিটর করে টপ ম্যানেজমেন্টকে ওইটার রেজাল্ট দেওয়া বা রিপোর্টিং করা, তাই না? স্টাফ এমপ্লয়ীদের কি থাকবে? এই যে মিড ম্যানেজমেন্ট যে আমার প্রসেসটা ইমপ্লিমেন্ট করতেছে বা ডিরেকশনস আমাদের দিচ্ছে, ওই ডিরেকশনসটাকে ফলো করা, ওই প্রসিডিউরটাকে ফলো করা এবং মেনটেন রেকর্ড। সে যে ফলো করে কাজ করছে, ওই কাজটা যে সে করছে সেটার একটা রেকর্ড কিপিং করা, যেমন আমরা রেজিস্টার মেনটেন করি, ফর্মস রেডি করি, চেকলিস্ট রাখি, এই যে ডাটাটা রেকর্ড কিপিং করা, রেজিস্টার খাতায় রাখা, এই কাজটা করবে হচ্ছে স্টাফ বা এমপ্লয়ি যারা আছে, এবং কোনো ইস্যু থাকলে ওইটাকে রিপোর্টিং করা, ওইটা আবার অর্গানোগ্রাম অনুযায়ী টপ ম্যানেজমেন্টে চলে যাবে। এখন এরপরে কি হবে? ইন্টারনাল অডিটটা হবে। ইন্টারনাল অডিটের ক্ষেত্রে কি ভেরিফাই, ইন্টারনাল অডিটে কি কি করা হবে? ভেরিফাই করা হবে, আর গ্যাপ গুলো ফাইন্ড আউট করা হবে, রিকমেন্ড ইমপ্রুভমেন্ট, কোনো ইমপ্রুভমেন্ট অপরচুনিটি থাকলে ওটা রিকমেন্ড করা হবে,
ওইটা থেকে ম্যানেজমেন্ট রিভিউ গেলে আবার ঘুরে ফিরে সেই টপ ম্যানেজমেন্টেই চলে গেল। এইটাও একটা সাইকেল আকারে, পিডিসিএ সাইকেল আকারে চলতে থাকে, ঠিক আছে? এরপরে কি কি কমন মিস্টেকস আমরা অ্যাভয়েড করতে পারি? স্কিপিং রিস্ক অ্যানালাইসিস ইন দ্য প্ল্যান স্টেজ। পিডিসি এর পি এর মধ্যে যদি আমি রিস্ক অ্যানালাইসিসকেই স্কিপ করে যাই, তাহলে আমার ওই প্ল্যানিং কখনোই ফ্রুটফুল বা অ্যাচিভেবল হবে না, বা ওইটা কাজে আসবে না, ঠিক আছে? কোর কমিউনিকেশন ডিউরিং ডু স্টেজ। আমার যখন আমি প্ল্যানের পরে কাজটা করতেছি, ইমপ্লিমেন্ট করতেছি, কিন্তু এখানে আমার কমিউনিকেশন ভালো না, আমি ভালো মতো ট্রেন আপ করলাম না, আমি অ্যাওয়ার্ড করলাম না, আমি ওইটা শেয়ার করলাম না, সেই ক্ষেত্রে কিন্তু আমার ডুটা কাজে আসবে না, ঠিক আছে? নট কালেক্টিং এনাফ ডাটা ইন চেক স্টেজ। আমি যখন ডু এর পরে চেক করলাম, তখন আমার যদি প্রপার ডাটা, প্রপার রেকর্ড কিপিং না করি, তাহলে আমি কিসের ভিত্তিতে, কার উপরে অ্যানালাইসিস করব? আমি যে একটা কাজ করলাম, ওই কাজের আমার রেজাল্ট কি, তাই না? আমি কোন ডাটার ভিত্তিতে আমি ভেরিফাই করবো যে আমার প্রিভিয়াস এটা ছিল, এর থেকে এখন আমার ইমপ্রুভ হয়েছে বা হয় নাই? আমার যদি ডাটা রেকর্ড কিপিংই না থাকে, আমি কিন্তু এটা কন্টিনিউ করতে পারতেছি না। ওকে, তারপরে কি? টেকিং কারেক্টিভ অ্যাকশন উইদাউট রুট কজ অ্যানালাইসিস। একটা ভুল হয়েছে, কে ভুল করছে, ওরা শাস্তি দিলাম, শেষ না। আমার রুট কজ অ্যানালাইসিস কারেক্টিভ অ্যাকশনের সময়ই নিতে হবে, যে আমার আসলে রুট কজটা কি, ওই অনুযায়ী প্রিভেন্টিভ অ্যাকশনও রেডি করতে হবে। তারপরে কি? ফেইলিং টু আপডেট ডকুমেন্ট অ্যান্ড চেঞ্জ স্টাফ আফটার চেঞ্জেস। আমি এই ভুলগুলো করার পরেও আমি আপডেট করলাম না, আমি যে একটা ফাইন্ডিংস করছি ওই অনুযায়ী আপডেট করলাম না ডকুমেন্টেও, এবং এমপ্লয়ীদেরও ট্রেন আপ করলাম না যে এই ফাইন্ডিংসটা হয়েছে, এটা আমার ভুল হয়েছে, এটা রুট কজ এটা কারেক্টিভ অ্যাকশন এটা। এটা আমি নিজে ফাইন্ড আউট করে বসে আসলাম, ডকুমেন্ট করে ইন্টারনাল করে রিপোর্ট আকারেই রয়ে গেল, কিন্তু এটা আমি ইমপ্লিমেন্ট করলাম না, ওইটা আমি শেয়ার করলাম না। তাহলে যারা কাজ করবে তারা জানবে কিভাবে যে এটা কারেক্ট না রং? তো এই কমন মিস্টেক গুলো হয়ে থাকে, যার ফলে পিডিসি এর ইমপ্লিমেন্টেশনটা সাকসেসফুল হয় না, বা যার ফলে মনে হয় যে না, আসলে পিডিসি এর কোনো কাজে আসতেছে না। কিন্তু এই কমন মিস্টেক গুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, এরপরে কি আছে আমাদের? বেস্ট প্র্যাকটিস ফর পিডিসিএ সাকসেস। আমার এই জায়গায় দেখা যাচ্ছে না, সামহাও আমার কোনো ল্যাপটপের ইস্যুতে মানে উপর পার্টটা দেখতে পারতেছি না। আচ্ছা, লিডারশিপ এন্ড কমিটমেন্ট। তাহলে প্রথম বেস্ট প্র্যাকটিস কি? লিডারশিপ থাকতে হবে এবং কমিটমেন্ট থাকতে হবে, তাই না? টপ ম্যানেজমেন্ট যদি আমার কমিটমেন্ট না দেয়, আমি কোনো কিছু ইমপ্লিমেন্ট করতে পারবো না। আমার একটা আমি টার্গেট নিছি, গোল নিছি, টপ ম্যানেজমেন্টের সাপোর্ট নাই, আপনি এই জায়গায় কিছুই করতে পারবেন না। তো আপনার ইমপ্রুভমেন্ট, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে অবভিয়াসলি টপ ম্যানেজমেন্টের কমিটমেন্ট ফার্স্ট থাকতে হবে। হ্যাঁ, তুমি আগে যাও, আমি এটা সাপোর্টে আসি, বা তুমি এটা করো, আমি কমিটেড টু কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট, তাই না? তারপরে হচ্ছে ওইটার অনুযায়ী তার সাপোর্ট, কোঅপারেশন যেগুলো লাগে, ফাইন্যান্সিয়াল হইতে পারে, টাইম হইতে পারে, প্রসেসের চেঞ্জেস আসতে পারে। টপ ম্যানেজমেন্ট যদি অথরিটি না দেয়, কমিটমেন্ট না দেয়, তাহলে এটা আহ, হবে না। তো সেই ক্ষেত্রে আমার টপ ম্যানেজমেন্ট ইনশিওর টপ ম্যানেজমেন্ট অ্যাক্টিভিটি সাপোর্টস এন্ড রিসোর্স পিডিসিএ ইনিশিয়েটিভ। আচ্ছা, এরপরে কি আছে? স্টাফ এঙ্গেজমেন্ট। এখন টপ ম্যানেজমেন্ট শুধু বললো, কিন্তু স্টাফ স্যারে কইছে, আমি করলে করলাম, না করলে নাই, আমি আমার মতো চলি না। স্টাফের এঙ্গেজমেন্টও থাকতে হবে, এমপ্লয়ীদের ইমপ্রুভ মানে ইনভলভ করতে হবে, লেভেল বিল্ড আপ, ওনারশিপ করতে হবে, যে তাদের মধ্যে একটা ওনারশিপ করতে হবে। এই যে একটু আগে যে পার্টটা নিয়ে বলতেছিলাম, যে একটা কালচার গড়ে তুলতে হবে যেন লোয়ার লেভেলের এমপ্লয়িরাও তার একটা প্ল্যানিং বা তার একটা থিঙ্কিং শেয়ার করার মতো অথরিটি তার থাকে, তার মধ্যে যেন ওই ফ্রিডমটা থাকে, যে সে তার মাথায় একটা জিনিস আসছে, সে যেন বলার সাহস পায়। আমাদের কালচারে কি হয়, যে না, বস কইলে বস কি করবো, আমার থাকতে দরকার নেই, যেমনে করতেছে এমনি করতে থাকি। সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফিডব্যাক পাবেন না, আপনার কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্টের অপরচুনিটি কমে আসবে। আপনার এমন একটা কালচার গড়ে তুলতে হবে যেন প্রত্যেকটা এমপ্লয়ি তার যে কাজ, সেটা হোক সূক্ষ্ম একটা কাজ, সেটা হোক ক্লিনিং, কিন্তু সে যেন নিজের ওনারশিপ নিয়ে এই কাজটা করে, যে আমি আমার মতো করে কাজটা করতেছি, এই কাজটা এইভাবে করলে ভালো। তাহলে ওই রকম স্টাফের এঙ্গেজমেন্ট গড়ে তুলতে হবে। তারপরে কি? ক্লিয়ার সিম্পল ডকুমেন্টেশন রাখতে হবে। ডকুমেন্টেশন কমপ্লিকেশন করা যাবে না, যে একজন বুঝে, যে করছে শুধু সেই বুঝে আর কেউ বুঝে না, এরকম ডকুমেন্টেশন রেকর্ড কিপিং করার দরকার নাই। ক্লিয়ার এবং সিম্পল ডকুমেন্টেশন রাখতে হবে, যেন এটা মানে
কমপ্লেক্সিটি অ্যাভয়েড হয়, যেন প্র্যাকটিক্যাল হয়, যেন ওই যে আমার ডকুমেন্টেশন, রেকর্ড কিপিং বা পলিসি, ডিরেকশনস, প্রসিডিউরস, এটা যেন সবার জন্য আন্ডারস্ট্যান্ডেবল হয়। ঠিক আছে, তাহলেই তারা ওইটা মাইনে চলতে পারবে। আর সে একটা ডকুমেন্ট থেকে বুঝেই নেই তারা কি করতে বলা হয়েছে, তাহলে তো সে ওইটা কখনোই এফেক্টিভলি করতে পারবে না। ভিজুয়াল টুলস যেমন ড্যাশবোর্ড, অর্গানোগ্রাম, ফ্লো চার্ট, হ্যাঁ, এগুলো ইউজ করতে হবে বেশি বেশি, যেন ওইটা এক নজরে বুঝতে পারে। আপনি একটা পলিসি টানায় দিছেন, ওইটা সবাই যতটুকু না পড়বে, একটা ফ্লো চার্ট দিয়ে দিছেন ওই পলিসি অনুযায়ী, ওইটা মানুষ এক নজরে দেখলে বুঝতে পারবে, তার জন্য ওইটা ইজি হবে। কন্টিনিউয়ালি সে ওইটা তার সামনে থাকলে, একটা পলিসি টানানো আর একটা ফ্লো চার্ট টানানো, এই ফ্লো চার্টটা ওইটা ইজি টু আন্ডারস্ট্যান্ড। ওকে, তারপরে কি সেলিব্রেট অ্যাচিভমেন্ট, এইটা খুবই কম হয় আমাদের কালচারে। একটা অ্যাচিভমেন্ট হয়েছে, সেটা আমরা কখনো উদযাপন করি না। এর ফলে কি হয়, মোটিভেশনটা কমে যায়, তাই না? রিকগনাইজ ইমপ্রুভমেন্ট টু সাস্টেইন মোটিভেশন। আপনার একটা ছোট এমপ্লয়ি একটা সিদ্ধান্ত দিছে, ওইটা আপনারা ইমপ্লিমেন্ট করে ভালো ফলাফল পাইছেন, ওইটা সবাই মিলে উদযাপন করেন, সামান্য হোক ছোট, ওইটা মানুষ এতে মোটিভেট হয়, তাই না? আপনাকে অ্যাপ্রিসিয়েট করেন। ছোট্ট একটা অর্গানাইজেশনের পক্ষ থেকে এই একটা কারো একটা ছোট্ট সিদ্ধান্তের ফলে বড় ধরনের একটা অর্গানাইজেশনের বেনিফিট হয়েছে। সে তার প্ল্যান দিছিল, আপনারা ওই অনুযায়ী রিস্ক অ্যানালাইসিস করে পিডিসিএ করে এটা অ্যাচিভ করছেন, তাকে ওইটা অ্যাপ্রিসিয়েট করেন, তাকে ছোট্ট একটা মানে অ্যাপ্রিসিয়েশন গিফটই দেন না। সেই ফলে কি হবে, সে আরো মোটিভেটেড হবে এই ধরনের পজিটিভ থিঙ্কিং এ। তখন যখন ওই প্রোঅ্যাক্টিভ থিঙ্কিং এই সবার মধ্যে মোটিভেটেড, ইভেন তাকে দেখে কিন্তু বাকি যারা আছে তার কলিগ, তারাও মোটিভেটেড হবে। যখন সবাই এরকম মোটিভেটেড থাকবে, প্রোঅ্যাক্টিভ থিঙ্কিং কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। তখন কিন্তু প্ল্যানিং পার্টে দেখবেন সবাই মিলে প্ল্যানিং করতেছে, কিভাবে অর্গানাইজেশন ভালো করা যায়, কিভাবে ভালো করা যায়। আর সবাই যখন একসাথে একই তালে একই সিস্টেমে মানে অর্গানাইজেশনের ইমপ্রুভমেন্ট চাবে, কন্টিনিউয়াল ইমপ্রুভমেন্ট ওইখানে মাস্ট হইতেই হবে, ওইটা আসলে পিছানোর কোনো অপশন নাই। ঠিক আছে, এখন কার কোনো প্রশ্ন আছে কিনা? স্মার্ট গোল অবজেক্টিভের একটা প্রশ্ন রইলো, ওইটা নিয়ে আমরা একটা আলাদা ট্রেনিং সেশন ইনশাল্লাহ করব। আর দ্বিতীয়ত হচ্ছে আমার ভাই যেটা করলো যে কি প্রবলেম সলভিং, এই হ্যাঁ দুইটা হ্যাঁ, মাথায় আছে। প্রবলেম সলভিং টেকনিক। প্রবলেম সলভিং টেকনিক এর বাহিরে আর কারো কোনো আজকের পিডিসিএ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? না, এটা নিয়ে প্রশ্ন নাই। থ্যাংক ইউ। বিশেষ করে সবাই যখন কথা বলছেন, কোঅপারেশন করছেন, আমার খুব ভালো লাগছে। আসলে একা একা কথা বললে ওইভাবে আসেও না, আর ওই যে প্রোঅ্যাক্টিভ থিঙ্কিংটাও আসে না। আপনারা যখন একটা প্রশ্ন করেন, নিজের থিঙ্ক করতে গেলেও নিজের কিন্তু ডেলিভারিটা সুন্দর আসবে, কিন্তু আমি কিছু বললামই না, আমি কিন্তু তখন প্রেজেন্টেশনের মধ্যেই সীমাবদ্ধ থাকি। আপনারা যখন প্রশ্ন করেন, আপনাদের থেকে যখন আমি ফিডব্যাক পাই, তখন কিন্তু আমার প্রেজেন্টেশনের বাইরে গিয়েও আরো সুন্দর অ্যান্সার চলে আসবে। তো অবশ্যই। সবাইকে অ্যাক্টিভ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি আপনাদের সবার মেইলে এই পিপিটিটা উইদিন টুমরো ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর হচ্ছে ভিডিও আপলোড হলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, লিংক সহ চলে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ। ওকে ওকে, থ্যাংক ইউ। আজকে অসংখ্য ধন্যবাদ। আমি একটা থ্যাংক ইউ তুষার ভাই। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি সবার জন্য, জাস্ট বলে একদম ফার্স্টের এটাই গিয়ে টপিকটা সহ একটা স্ক্রিনশট নিয়ে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, অসংখ্য ধন্যবাদ।